আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি হচ্ছে আজকে কয় নাম্বার ক্লাস? আজকে ক্লাস নাম্বার হচ্ছে 3 নাম্বার ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্টিলিভার বিম। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্লাস শুরু করব হচ্ছে 9:05 শুরু করি। দেখতেই তো পাচ্ছেন যে আজকে জটিল জটিল রেসিপি, জটিল জটিল ক্যান্টিলিভার বিমের রেসিপি বিম দিয়ে ড্র করব। আর যেহেতু 9:05 শুরু করব, এই কিছুক্ষণের মাঝে কি করেন, আপনার লাইভটা সবাই শেয়ার করে দেন যেন আপনাদের বন্ধু বান্ধব সবাই লাইভটা সুন্দরভাবে দেখতে পারে। আর আমি আশা করি আজকের পর থেকে ক্যান্টিলিভার বিম নিয়ে আর কোনো প্রবলেম হবে না, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সবাই লাইভটা শেয়ার করে দেন তাহলে। আমাদের ক্লাস শুরু হবে 9:05। আমি লাইভগুলো শেয়ার করে দিই, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিই। আর আপনারা কে কোন পলিটেকনিক থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানান। আর আপনারা যদি কমেন্ট বেশি করে করেন তাহলে আমি ক্লাস নিতে বেশি অনুপ্রাণিত হব। আপনারা কে কোন পলিটেকনিক থেকে আছেন, জয়েন হয়েছেন, সবাই কমেন্টে জানান। থেকে আছেন, জয়েন হয়েছেন, সবাই কমেন্টে জানান। আপনারা কে কোন পলিটেকনিক থেকে আছেন সবাই কমেন্টে জানান। আপনারা কে কোন পলিটেকনিক থেকে আছেন সবাই কমেন্টে জানান। আপনারা আপনাদের বন্ধুদেরকে সবাইকে মেনশন দিয়ে দেন যেন আজকে ক্লাসটা সবাই করতে পারে, সবাই যেন উপকৃত হইতে পারে। আপনাদের এই ম্যাথগুলো কি সমস্যা আছে কিনা একটু বলেন তো দেখি। এই দুইটা ম্যাথ আঁকলাম, দুইটাই কিন্তু লিভার বিম। হ্যাঁ, এই ম্যাথগুলো থেকে কি আপনাদের সমস্যা হয় কি না একটু বলেন। আর কোন জায়গায় সমস্যা হয় সেটাও একটু আমাকে ইন্ডিকেট করে বলে দিন। সবাই কমেন্টে জানান যে কে কোন পলিটেকনিক থেকে জয়েন হয়েছেন। আর সবাই লাইভটা শেয়ার করে দেন। যদি সবাই লাইভটা শেয়ার করে দেন তাহলে দেখা গেছে কি যে কোনো সময় আপনি আপনার ইচ্ছা মতো দেখতে পারবেন। 1 মাস পর্যন্ত কিন্তু এই লাইভটা থাকবে এই পেজে। 1 মাস পরে আবার ডিলিট হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মাঝে ক্লাস শুরু করব। আর সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আমি ক্লাসের মাঝখানে আমি একটা ম্যাথ করে দিব আর একটা ম্যাথ আপনাদেরকে করতে দিব। যারা এই ম্যাথটা পারবেন, হ্যাঁ, তাদেরকে ইনশাল্লাহ তাদেরকে কোনো কোনো কিছু কোনো একটা কিছু গিফট দিব। সবাইরে তো দেওয়া সম্ভব না। যদি সবাই একসাথে 4-5 জন 6-7 জন করেন তাহলে লটারির উপর ভিত্তি করে আমি তাকে গিফট দিব। সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আগের ম্যাথটা সলভ করে দিন মেরাজ, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ আগের ম্যাথটা সলভ করে দিব। সবাই আপনারা কমেন্টে জানান কে কোন পলিটেকনিক থেকে জয়েন আছেন। আগের ম্যাথটা সলভ করে দিব। সবাই আপনারা জয়েন আছেন। ঠিক আছে, তাহলে আমি ম্যাথ শুরু করি, ক্লাস শুরু করি। আজকে ক্লাস আমি শুরু করলাম। আজকে ক্লাস তাহলে শুরু করি।
আচ্ছা, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 3 নাম্বার ক্লাস। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্টিলিভার বিম নিয়ে। আজকে ক্লাসের আলোচ্য বিষয় কি? ক্যান্টিলিভার বিম। তাহলে আমাদের প্রথমেই বোঝা লাগবে আসলে ক্যান্টিলিভার বিমটা মূলত কিরকম, মানে কেমন থাকলে আমরা ক্যান্টিলিভার বিম বুঝবো এটা আসলে ক্যান্টিলিভার বিম। হ্যাঁ, ক্যান্টিলিভার বিম হচ্ছে এর এক পাশে সাপোর্ট থাকবো, এক পাশে কি থাকবো? সাপোর্ট থাকবো, আর অন্য পাশে ফ্রি থাকবো। আর এক পাশে সাপোর্ট থাকবো, সাপোর্টটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। সাপোর্টটা কি ধরনের সাপোর্ট থাকবো? ফিক্সড সাপোর্ট। ঠিক আছে, তার মানে কি বলছি? ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের মাঝে কি থাকবে? এক পাশে সাপোর্ট থাকবে, শুধু এক পাশে সাপোর্ট থাকবে। এক পাশে সাপোর্ট থাকবে আর অন্য পাশ ফ্রি থাকবে, অন্য পাশে কোনো সাপোর্ট থাকবে না, অন্য পাশ ফ্রি থাকবে। তাছাড়া এক পাশে সাপোর্ট তো মূলত 3 প্রকার। হ্যাঁ, সাপোর্ট নিয়ে অবশ্যই আমি কোনো আলোচনা করি নাই, ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন সাপোর্ট নিয়ে আলোচনা করব। সাপোর্ট মূলত হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে রুলার সাপোর্ট, একটা হিঞ্জ সাপোর্ট, একটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। আর ক্যান্টিলিভার বিমে যে সাপোর্টটা থাকবে, শুধু যেহেতু একটা সাপোর্টই থাকবে, ক্যান্টিলিভার বিমে যে সাপোর্টটা থাকবে সেটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। সেটা কি সাপোর্ট? ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট। এই দেখেন, এখন আমাকে বলছে এ একটা বিম দিছে, বিম দেয়া বলছে এটার এসএফডি বিএমডি ড্র করো। তাহলে আমার কি করা লাগবে? প্রথমেই বোঝা লাগবে এটা কি ধরনের বিম। এটা কি সাধারণভাবে স্থাপিত বিম নাকি ক্যান্টিলিভার বিম, সেটা আমার কি করা লাগবে? ইন্ডিকেট করা লাগবে। আচ্ছা দেখেন তো, এখানে কয়টা সাপোর্ট আছে? এখানে মূলত সাপোর্ট কয়টা? এই দেখেন, এটা কিন্তু সাপোর্ট। এক পাশে কি ফিক্সড, এক পাশে কি আছে? ফিক্সড আছে। তার মানে কি সাপোর্ট এখানে কয়টা? একটা। যদি আমি কি বলছি আপনাদেরকে, যদি সাপোর্ট যদি একটা থাকে তাহলে কি বিম? এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। তার মানে আমাকে বলছি কি, ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি ড্র করো, তাই না? তাহলে আমি আশা করি বুঝতে পারছেন আসলে মূলত ক্যান্টিলিভার বিম আমরা কিভাবে বুঝবো। তাহলে সাপোর্ট যদি একটা সাপোর্ট থাকে এবং এই সাপোর্টটা কি হওয়া লাগবে? অবশ্যই ফিক্সড সাপোর্ট হওয়া লাগবে। যদি এক পাশে একটা সাপোর্ট থাকে আর অন্য পাশ কি থাকে? ফ্রি থাকে, তাহলে এটা কি সাপোর্ট? এটা হচ্ছে তাহলে এটা কি? এটা কি বিম? এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। আচ্ছা, তাহলে এটা গেল। এখন দেখেন, এখন আমাকে কি করা লাগবে? এটার এসএফডি বিএমডি ড্র করা লাগবে। তাহলে আমার যে বিষয়টা দেখা লাগবে তারপরে, এই বিমটার উপরে কি ধরনের লোড আসতেছে, এই বিমটার উপরে কি ধরনের লোড আসতেছে, কয় ধরনের লোড আসতেছে। আচ্ছা, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখেন তো, এখানে লোড শুধু এক ধরনের লোড আছে। কয় ধরনের লোড আছে ভাই? শুধু এক ধরনের লোড। এটা কি ধরনের লোড? এটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড অথবা ত্রিভুজ আকৃতি লোড, যেটাই বলেন সমস্যা নাই। এটা কি লোড? অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজ আকৃতি লোড। আচ্ছা আমাকে বলেন তো ভাই, সাপোর্টের কাজ কি মূলত? এটা ধরেন এ সাপোর্ট। সাপোর্টের কাজ কি? সাপোর্টের কাজ হচ্ছে উপর থেকে যত কিছু লোড আসবে বা নিচ থেকে যত কিছু লোড আসবে, এই লোডের এগেইনস্টে কি করবে? সে রিয়াকশন দিবে। লোডের এগেইনস্টে লোড যদি নিচ থেকে আসে তাহলে রিয়াকশন কোন দিকে দিবে? উপরে থেকে নিচের দিকে দিবে। কি বলছি? সাপোজ ধরেন এটা ধরেন একটা ক্যান্টিলিভার বিম দিলাম, লোড যদি নিচ থেকে আসে, আমাদের সাপোর্টের কাজ কি মূলত? লোড যদি নিচ থেকে আসে, দেন নিচ থেকে লোড আসতেছে না, তাহলে সাপোর্টের কাজ কি? লোডের এগেইনস্টে কি করবে? লোডের এগেইনস্টে কি করবে? সাপোর্ট লোডের এগেইনস্টে কি করবে? রিয়াকশন দিবে। তার মানে লোড কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। রিয়াকশন কোন দিকে দিবে? নিচের দিকে। এটাই তো সাপোর্টের কাজ, তাই না? আচ্ছা এখানে দেখেন তো, এখানে লোডগুলো কোন দিকে কাজ করতেছে? এখানে লোডগুলো কোন দিকে কাজ করতেছে? লোড কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। তার মানে রিয়াকশন কোন দিকে দিবে? উপরের দিকে। এই যে উপরের দিকে রিয়াকশন দিবে। এটাই তো আমরা নর্মালি জানি, যদি দুইটা সাপোর্ট থাকে তাহলে দুইটা সাপোর্টে কি দেয়? রিয়াকশন দেয়। কিন্তু এখানে ভাই সাপোর্ট কয়টা? এখানে ভাই সাপোর্ট একটা, তার মানে রিয়াকশন কয়টা দিবে? একটা রিয়াকশন দিবে। আচ্ছা এখানে তাহলে কয় কেজি রিয়াকশন দিবে বলেন তো? কত কেজি রিয়াকশন দিবে? একক কি দিছি? কিলো নিউটন। তাহলে এটা কত কিলো নিউটন রিয়াকশন দিবে? যত কেজি লোড নিচের দিকে কাজ করবে তত কেজি কি দিবে? এটা রিয়াকশন দিবে। আর যদি রিয়াকশন তত কেজি না দেয় তাহলে তো বিমটা কি থাকবে না? স্টেবল থাকবে না। বিমটা কি যাবে? ভাঙ্গে পড়ে যাবে। বুঝতে পারছেন কথা আমার? তার মানে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, প্রথমেই কাজ হচ্ছে এটা কত কেজি রিয়াকশন, এই সাপোর্টটা কত কেজি রিয়াকশন দিতেছে এটা নির্ণয় করা লাগবে। এটা সাপোর্টটা কত কেজি রিয়াকশন দিতেছে এটা কি করা লাগবে? নির্ণয় করা লাগবে। আচ্ছা দেখেন, এই বিমের ক্ষেত্রে সেম কাজ। হ্যাঁ দেখেন, এটা কি রুট কোন দিকে কাজ করতেছে? রুট কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। তার মানে এখানে সাপোর্ট কয়টা? সাপোর্ট তো একটাই। তার মানে যত কিছু লোড আসতেছে, যত কিছু লোড নিচের দিকে ক্রিয়া করতেছে, একটা সাপোর্টে কি করতেছে? সেটা প্রতিরোধ করতেছে।
তার মানে আমাদের কাজ কি, আমাদের কাজ কি এটা রিয়াকশন নির্ণয় করা, এটারও কি রিয়াকশন নির্ণয় করা, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এটার রিয়াকশন কিভাবে নির্ণয় করব? এটা রিয়াকশন আপনি কিভাবে নির্ণয় করবেন? যদি একটা যদি সাপোর্ট থাকে তাহলে ভার্টিক্যাল ফোর্স করবেন, একটা যদি সাপোর্ট থাকে তাহলে কি করবেন? ভার্টিক্যাল ফোর্স করবেন। অনেকে আবার বলবেন যে ভাই এটা এটা লুডেই তো এটা রিয়াকশন, এটা লুডেই তো এটা রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদেরটাও ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি ভার্টিক্যাল ফোর্স না করেন তাহলে আপনাদের যে সমস্যাটা হবে, এই দেখেন এখান থেকে যদি উপরে থেকে লুট দিই 10 কেজি, এখান থেকে দিলাম 10 কেজি, আবার নিচ থেকে দিলাম 5 কেজি, এখানেও দিলাম 5 কেজি, আবার এখানে সমভাবে বিস্তৃত লুট দিলাম, তখন যদি আপনি তখন কি করবেন? তখন কি একটা এলোমেলো লেগে যাবে না? তখন এলোমেলো লেগে যাবে। তখন কি করা লাগবে? ভার্টিক্যাল ফোর্স করাই লাগবে। আর ভার্টিক্যাল ফোর্স মানে কি? শুধু লম্বা বলগুলো নিব, উপরের বলগুলো যেগুলো কাজ করবে এগুলো কি পজিটিভ, নিচের বলগুলো কি কাজ করবে? নেগেটিভ। এভাবেই তো করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? আমরা সবসময় একটা নিয়মই ম্যাথ করবো। আমাদের কাজ হচ্ছে সবসময় কি করব? ভার্টিক্যাল ফোর্স করব। হ্যাঁ, ক্যান্টিলিভার বিমের যদি নির্ণয় করতে চাই, লুড নির্ণয় করতে চাই, তাহলে কি করবো? ভার্টিক্যাল ফোর্স করার মাধ্যমে কি করবো? আমি এটা রিয়াকশনটা নির্ণয় করব। দেখেন তাহলে ভার্টিক্যাল ফোর্স করি। তো ভার্টিক্যাল ফোর্স করতে গেলে মানে কি? লম্ব বল। ভার্টিক্যাল ফোর্স মানে কি? লম্ব বল। আচ্ছা বলেন তো ভাই, এই যে একটা বিমের মাঝে কয়টা লম্ব বল কাজ করতেছে, কয়টা বল কাজ করতেছে? দেখেন, এটা তো রিয়াকশন বল। এটা কি বল? এই সাপোর্টটা, এটা কি বল? রিয়াকশন বল না? এটা যদি এখানে কি ফিক্সড মানে কি? এটা কি বল? রিয়াকশন বল। তার মানে রিয়াকশন বল কোন দিকে কাজ করে? উপরের দিকে কাজ করে। তার মানে এখানে একটা বল। আর এই দেখেন, এটা কি অসমভাবে বিস্তৃত লুট না? এটা কি? এটা অসমভাবে বিস্তৃত লুট বা ত্রিভুজ আকৃতি লুট। তাই এটা একটা বল। এই বলটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তার মানে এখানে মোট কয়টা বল কাজ করতেছে? 2টা বল কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আমরা নর্মালি কি করি? উপরের বলগুলো পজিটিভ ধরি, নিচের বলগুলো কি ধরি? নেগেটিভ। তার মানে ভার্টিক্যাল ফোর্স করি। দেখেন, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের বলগুলো কি ধরবো? পজিটিভ। বাহ, তার মানে রিয়াকশন কোন দিকে দিতেছে? উপরের দিকে। লিখলাম প্লাস আরে দিলাম। প্লাস আরে কেন দিলাম? প্লাস দিছি এজন্যই, এটা কোন দিকে কাজ করতেছে? রিয়াকশনটা উপরের দিকে কাজ করতেছে। আচ্ছা, এটাও ধরেন আমরা কিন্তু রিয়াকশন উপরের দিকে কাজ করতেছে নাকি নিচের দিকে কাজ করতেছে এটাও কিন্তু আমরা জানি না। হ্যাঁ, আমি যদি উল্টা পাল্টা লুট দিয়ে দিই, উপরে থেকে নিচে, নিচ থেকে উপরে, এরকম আর কি, এরকম যদি লুট দিয়ে দেই 10 কেজি 10 কেজি 5 কেজি 3 কেজি এরকম যদি লুট দিয়ে দেই, তখন কি রিয়াকশন যেন সবসময় উপরের দিকে কাজ করবে? বিষয়টা কিন্তু এরকম না। রিয়াকশন উপরেও কাজ করতে পারে, নিচেও কি করতে পারে? কাজ করতে পারে। হ্যাঁ, আমার লুট যেভাবে কাজ করবে সেটার এগেইনস্টে কি করবে? এটার বিপরীতে কি করবে? রিয়াকশন কাজ করবে। বুঝতে পারছি? তাহলে আমরা সবসময় ধরে নিব সাপোর্ট। যেহেতু সাপোর্ট মানে কি দেবে? রিয়াকশন দেবে, উপরের দিকে রিয়াকশন দেয়। এটা ধরে নিছি জাস্ট, যেন এটা কি উপরের দিকে রিয়াকশন দিতেছে। যদি এটার মান প্লাস আসে তাহলে কি আমার ধরা ঠিক আছে, আর যদি মাইনাস আসে তাহলে কি হবে? আমার ধরা কি হবে? ভুল হবে। এটা এতটুকুই, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ক্লাসে যখন বড় বড় ম্যাথগুলো করবো তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন। দেখেন, তার মানে আমি কি ধরলাম? রিয়াকশন বল উপরের দিকে কাজ করতেছে, আমি ধরে নিলাম জাস্ট। যদি পজিটিভ আসে তাহলে কি আমার ধরা ঠিক আছে? আচ্ছা, লিখলাম প্লাস আরে। তারপর কি মাইনাস হচ্ছে এখানে লুড। তার মানে আমি গত ক্লাসে বলছিলাম এর লুড কত? ত্রিভুজাকৃতি লুড কত? ত্রিভুজাকৃতি লুড হচ্ছে এর ক্ষেত্রফল। ত্রিভুজাকৃতি লুড কি? এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এটা। ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি কত? 5। উচ্চতা হচ্ছে এর লুড। উচ্চতা কত? এর লুড কত? 35। তার মানে দেখেন কত আসে ক্যালকুলেশন করলে? দেখি, হাফ ইন্টু 5 ইন্টু 35 কত আসে? 87.5। 87.5। তার মানে এই বলটা 87.5 বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে ক্রিয়া করতেছে। তার মানে লিখি মাইনাস 87.5। আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন, চাইলে এইভাবে লিখতে পারেন। একসাথে লিখে আনলেন, লুড হাফ ইন্টু ভূমি কত? 5 ইন্টু উচ্চতা কত? 35 সমান 0, বা আরে এদিক দিয়ে মাইনাস এই পাশে লিখে হবে প্লাস। এটা ক্যালকুলেশন করলে কত হয়? 87.5। তার মানে দেখেন তো এই মানটা কি আসছে? 87.5 পজিটিভ আসছে। পজিটিভ আসা মানে কি? আমার ধরাটা ঠিক আছে। কিরকম ধরা? আমি ধরছিলাম কি এই সাপোর্টটা কোন দিকে রিয়াকশন দিতেছে? সাপোর্টটা উপরের দিকে রিয়াকশন দিতেছে। তার মানে যেহেতু পজিটিভ মান আসছে তাহলে আমার ধরা কি আছে? ঠিক আছে। যদি এখানে নেগেটিভ মান আসতো তাহলে কি হইতো? আমার ধরা ভুল হইতো। তার মানে কি? আমার ধরাটা কি হইতো? ভুল হইতো। ভুল মানে কি? আমি ধরছিলাম উপরের দিকে রিয়াকশন দিতেছে, যেহেতু মান মাইনাস আসছে, মাইনাস মানে কি? তাহলে আমার ধরা ভুল হয়েছে। আমার ধরাটা কি হবে? মেন ধরাটা কি হবে? রিয়াকশনটা নিচের দিকে হবে। এই প্লাস মাইনাসের কাজ এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, দেখেন এটা দেখেন। তারপরে হ্যাঁ, তার মানে এখন কি করা লাগবে? এসএফডি ড্র করা লাগবে। তো এসএফডি ড্র করি।
একটা রেফারেন্স লাইন ধরে নিলাম 0 0, হ্যাঁ ধরে নিলাম 5 মিটারটা একটু এখানে দেখি। হ্যাঁ, এখন কি করা লাগবে, এখানে তো এই সাপোর্ট, তো সাপোর্ট কোন দিকে রিয়াকশন দেয়, উপরের দিকে রিয়াকশন দেয়। কত কেজি রিয়াকশন দিতেছে দেখেন তো, 87.5 উপরের দিকে যাবে, দিলাম 87.5, দিলাম হচ্ছে 87.5, এই পর্যন্ত 87.5। এখন কি করা লাগবে ভাই, এখান থেকে এই পর্যন্ত আসা লাগবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত কিভাবে আসবো, এল রুটটা মাইনাস করব, এল রুটটা কি করবো, মাইনাস করব। তার মানে রুট মাইনাস করি, এল রুট কত, এই ত্রিভুজ আকৃতির রুট কত, রুট হচ্ছে এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল তো পাইছিলাম 87.5, তার মানে প্লাস 87.5 থেকে যদি মাইনাস 87.5 বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই দেখেন মাইনাস 87.5 বিয়োগ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। আচ্ছা আমি আবার বলতেছি, কেন বিয়োগ করতেছি বলেন, কেন বিয়োগ করতেছি, বিয়োগ এটা এজন্যই করতেছি, রুটগুলা কোন দিকে কাজ করতেছে, রুটগুলা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে, আর নিচের দিকে কাজ করলে কি করি, আমি মাইনাস করি। নিচের দিকে রুট কাজ করলে কি করবো, মাইনাস করব, উপরের দিকে রুট কাজ করলে কি করবো, প্লাস করব। যেহেতু রুটগুলা নিচের দিকে কাজ করতেছিল সেই জন্য কি করবো, মাইনাস করব। তার মানে মাইনাস করলে কত হয়, 0-তে মিলে যা। আচ্ছা 0-তে মিলে যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই 0-তে যে মিলছে, এখন আমি কিভাবে যাব, কোন এতে যাব, আমি কি এই সরল রেখা যাব, এই সোজা চলে যাব, নাকি বাঁকা ভাবে যাব, নাকি কার্ভ হবে, কোন ভাবে যাবে, এই যে আপনাদের কি কনফিউশন। তাহলে আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম নোটেশন, একটা নোটেশন দিছিলাম, আমি আবার নোটেশনটা দিতেছি। এই নোটেশন যদি ফলো করেন তাহলে আর এসএফডি আর বিএমডি বৈশিষ্ট্য মনে রাখা লাগবে না, যে কোনো এসএফডি বিএমডি আপনি এইভাবেই পারবেন। দেখেন আমি লিখে দিতেছি আবার, যদি জিরো রুট থাকে তাহলে সরল রেখা, তাহলে কি হবে, সরল রেখা। আর যদি সরল রেখা থাকে তাহলে হবে হেলানো সরল রেখা, হেলানো সরল রেখা। আর যদি হেলানো সরল রেখা থাকে তাহলে হবে কার্ভ। আর যদি কার্ভ থাকলে হবে আরো বেশি কার্ভ, আরো বেশি কার্ভ। হ্যাঁ, আবার জিরো লুট না থাকে, যদি লুট থাকে, যদি লুট থাকলে কবে হবে, হেলানো সরলরেখা। দেখেন যদি বিমের উপরে লুট না থাকে তাহলে পরবর্তী স্টেপ হবে কি, সরলরেখা। আর যদি সরলরেখার পরবর্তী স্টেপ কি হবে, হেলানো সরলরেখা। আর হেলানো সরলরেখার পরবর্তী স্টেপ কি হবে, কার্ভ। আর কার্ভের পরের স্টেপ কি হবে, আরো বেশি কার্ভ। আচ্ছা আমাকে বলেন তো ভাই, এটা কি রেখা, এটা কি হেলানো সরলরেখা না, এটা কি রেখা, এটা কি হেলানো সরলরেখা না। তাহলে হেলানো সরলরেখার পরবর্তী স্টেপ কি, এই দেখেন হেলানো সরলরেখার পরবর্তী স্টেপ হচ্ছে কার্ভ। এটা কি পরবর্তী স্টেপ কি, কার্ভ। আচ্ছা এখন আমি বুঝতে পারছি, এখান থেকে এই পর্যন্ত আসলে আমার কার্ভ হয়ে আসা লাগবে, কি হয়ে আসা লাগবে, কার্ভ হয়ে আসা লাগবে। এখন কথা হচ্ছে ভাই, কার্ভ কিন্তু দুইভাবে আঁকা যায়। কার্ভ কয়ভাবে আঁকা যায়, কার্ভ আঁকা যায় হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে উপরের দিকে, একটা নিচের দিকে। আবার উপরের দিকে দুইভাবে কার্ভ আঁকা যায়। দেখেন এটা কি উপরের দিকে, আমি আবার গত ক্লাসে এগুলো রিপিট করছিলাম, আবার রিপিট করতেছি। দেখেন গত ক্লাসে এগুলো বলছিলাম, এগুলো নিয়ে গত ক্লাসে ভালো একটা ধারণা দিয়েছিলাম, যারা ক্লাস না করছেন তারা আবার বুঝে নেন কি বলছি ভাই। আমি তো এখন তো বুঝলাম, যেহেতু এটা হেলানো সরলরেখা, হেলানো সরলরেখার পরবর্তী স্টেপ হচ্ছে কার্ভ। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই, কার্ভ তো দুইভাবে আঁকা যায়, একটা উপরের দিকে কার্ভ, একটা কি নিচের দিকে কার্ভ। কিন্তু উপরের দিকে কার্ভ আর একটা কি নিচের দিকে কার্ভ, উপর আর কি নিচ। এখন কথা হচ্ছে উপরের দিকেও কিন্তু দুইভাবে কার্ভ আঁকা যায়। কিভাবে আঁকা যায়, দুইভাবে। দেখেন একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে, এই যে 1 নাম্বার প্রসেস, এটা হচ্ছে কি 2 নাম্বার প্রসেস। আর নিচের দিকে কার্ভ কিন্তু দুইভাবে আঁকা যায়। এই দেখেন, এই যে একটা এইভাবে নিচের দিকে, এই যে নিচের দিকে। এই দেখেন আমি শুরু করছিলাম এখান থেকে, শুরু করে কি নিচের দিকে গেছি না, শুরু করছিলাম এখান থেকে, শুরু করে কোন দিকে গেছি, নিচের দিকে। দেন শুরু করছিলাম এই দিক দিয়ে, গেছি কোন দিকে, উপরের দিকে। শুরু করছিলাম এখান থেকে, গেছি কি এইভাবে। আচ্ছা এখন বলেন ভাই, এখানে যেন আমি কার্ভটা আঁকবো, উপরের দিকে যাব, নিচের দিকে যাব, উপরের দিকে যাব নাকি নিচের দিকে যাব, এটা নির্ভর করবে হচ্ছে লুটের উপরে। কার উপরে, লুটের উপরে। লুট যদি নিচের দিকে কাজ করে, কার্ভ কোন দিকে হবে, নিচের দিকে। লুট যদি উপরের দিকে কাজ করে, কার্ভ কোন দিকে কি হবে, উপরের দিকে। আচ্ছা দেখেন ভাই, এখানে লুট কোন দিকে কাজ করতেছে, লুটগুলো কোন দিকে কাজ করতেছে, লুটগুলো তো নিচের দিকে কাজ করতেছে। তার মানে কি হবে, কার্ভ নিচের দিকে হবে, এই যে কার্ভ নিচের দিকে হবে, এই যে এই প্রসেস। এখন কথা হচ্ছে ভাই, কার্ভ নিচের দিকেও তো কার্ভ দুইভাবে দেখা যায়, এটা কি 1 নাম্বার প্রসেসে আঁকবো নাকি 2 নাম্বার প্রসেসে আঁকবো, 1 নাম্বার প্রসেস নাকি 2 নাম্বার। অর্থাৎ আমি কি এইভাবে আঁকবো, এটা ধরেন 1 নাম্বার প্রসেস, নাকি আমি এইভাবে আঁকবো, কার্ভটা হয় না আমার, এইভাবে আঁকবো,
আমি বেশি ভাই চিত্র আঁকতে পারি না, বেশি ড্র করতে পারি না, কিছু মনে করেন না। হ্যাঁ, আঁকলাম। এখন আমাকে বলেন 1 নাম্বার প্রসেসে আঁকবো নাকি 2 নাম্বার প্রসেসে আঁকবো? আমি একটু কমেন্টগুলো চেক করি আপনারা বলেন, কাইন্ডলি বলেন। আমি মূলত কার্ভটা কিভাবে আঁকবো বলেন? কার্ভটা মূলত 1 নাম্বার প্রসেসে আঁকবো নাকি 2 নাম্বার প্রসেসে আঁকবো সেটা একটু কাইন্ডলি বলেন। ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সাদিকুল 1 নং, কারণ লুট যেদিকে বেশি সেদিকে সাইডে কার্ভ বেশি। 1 নং, 1 নং। সাদিকুল বলছে 1 নং, সাদিকুল বলছে, হ্যাঁ সাদিকুল বলছে এটা। নাইমে বলছে 2 নং, ইউনিফর্মাল ডিস্ট্রিবিউশন লোড। আচ্ছা মেরাজ, হ্যাঁ আপনারা দয়া করে কমেন্ট করেন যে এটা আসলে কোন দিকে কার্ভটা আঁকবো, 1 নাম্বার প্রসেস নাকি 2 নাম্বার প্রসেস। জাস্ট 2 জনের কমেন্ট পাইছি, আরেকজনের কমেন্ট পাওয়ার পরে আমি ডিসাইড করব। আচ্ছা ফেরদৌস ভাই বলছেন হচ্ছে 2 নাম্বার প্রসেস। হ্যাঁ, সুজনারি বলছেন 2 নাম্বার। হ্যাঁ, নাইমা বলছেন 2 নাম্বার। গুড। আপনারা কি গত ক্লাস আমার ক্লাস কি গত ক্লাস করছিলেন? একটু কমেন্টে জানান তো ভাই, গত ক্লাসটা কি আমার করছিলেন? যারা 2 নাম্বার বলছেন বা যারা 1 নাম্বার বলছেন তারা কি গত ক্লাস করছিলেন নাকি একটু জানান দয়া করে। যারা 2 নাম্বার বা 1 নাম্বার যারা কমেন্টে জানাইছেন 2 নাম্বার নাকি 1 নাম্বার, তারা কি আমার ক্লাসটা করছিলেন নাকি একটু দয়া করে জানাবেন ভাই। হ্যাঁ মেরাজ বলছি কয় নাম্বার? 2 নাম্বার। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনাদেরটা কারেক্ট হয়েছে 2 নাম্বার। একজনে বলছে, সাদিকুলও বলছে কি 1 নাম্বার। 1 নাম্বার প্রসেস কেন হবে ভাই? 1 নাম্বার প্রসেস আপনি বলছেন কি যেদিকে লুট বেশি সে জায়গায় কি হবে কার্ভ বেশি, সাদিকুলও বলছেন। হ্যাঁ ভাই আমি তো আপনার সাথে একমত, যেদিকে লুট বেশি সে জায়গায় কি হবে কার্ভ বেশি হবে। কিন্তু আপনি যেন 1 নাম্বার প্রসেসটা ভাই বললেন, দেখেন তো 1 নাম্বার প্রসেসে কার্ভ কোন জায়গায় বেশি? এই জায়গায় কার্ভ বেশি না, বাঁকাটা এই জায়গায় বেশি বাঁকছে না? এই দেখেন এই জায়গায় কোনো বাঁকছে, একদম সরল রেখা হয়ে গেছে না? তার মানে কি কথা হওয়ার কথা ছিল, এই জায়গায় তো লুট বেশি ভাই। সাদিকুল এই জায়গায় তো লুট বেশি, তাই না? এই জায়গায় যেহেতু লুট বেশি, এই জায়গায় কার্ভ বেশি হওয়ার কথা ছিল না? এখানে তো ভাই কার্ভ নাই, এখানে কি হয়ে গেছে সরল রেখা হয়ে গেছে। তার মানে সাদিকুল আপনি কিন্তু বেসিকটা জানেন, কিন্তু তাও কি হয়েছে আপনার মানে তাড়াহুড়া করতে যায় ভুল করছেন। হ্যাঁ, আর যারা ভাই 2 নাম্বার প্রসেসের কথা বলছেন তাদেরটা কি হয়েছে রাইট হয়েছে। কেন রাইট হয়েছে? কারণ এটার ব্যাখ্যাটা হচ্ছে এটাই, ব্যাখ্যাটা হচ্ছে ভাই এটাই, যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কার্ভ বেশি। কি বলছি ভাই? যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কি হবে কার্ভ বেশি হবে। তার মানে এই জায়গায় লুট বেশি না, দেখেন তো এই জায়গায় লুট বেশি, আস্তে আস্তে লুট কমতেছে। তার মানে এই জায়গায় যেহেতু লুটটা বেশি, এই জায়গায় কি হবে বাঁকাটা কি হবে বেশি বাঁকবে, বাঁকাটা কি হবে বেশি বাঁকবে। এই দেখেন এই জায়গায় বেশিটা বাঁকছে না? এই দেখেন এই জায়গায় কি আমরা বেশি বাঁকছে না? দেখেন এই জায়গায় বেশি বাঁকছে, দেখছেন এই জায়গায় কি হয়েছে বেশি বাঁকছে। আস্তে আস্তে এই জায়গায় কোনো বাঁকা নাই, একদম সরল রেখা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটার এসএডি কোনটা হবে? এটার এসএডি হবে এটা, আমি এটা মুছে দেই। এটার এসএডি হবে হচ্ছে, আবার ড্র করি, এটার এসএডি হবে হচ্ছে এটা, এটার এসএডি হবে এটা। হ্যাঁ, এটার নাম কি? এটা হচ্ছে প্লাস, যেহেতু উপরের দিকে। এটার মান কত ছিল? 87.5। এটা রিসিভড, এটাই তো, তাই না? আচ্ছা এখন বিএমডি ড্র করি। এখন ভাই আমাকে বলেন বিএমডিটা যেটা আপনাদের যেটা পেজটা যে জায়গায় লাগে, পেজটা লাগে হচ্ছে কি আমরা নর্মালি সবাই মুখস্থ বিদ্যা করি। মুখস্থ বিদ্যা কি করি? মুক্ত প্রান্ত থেকে বিএমডি অঙ্কন করবো, মুক্ত প্রান্ত থেকে বিএমডি অঙ্কন করবো। আমি বলি যে ভাই আমি যদি মুক্ত প্রান্ত থেকে বিএমডি অঙ্কন না করে যদি বাম পাশ থেকে করি কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা হবে? আমি কি আঁকতে পারবো না? বলেন, অবশ্যই আঁকতে পারবো। আপনাদের যে আপনাদের যে থিওরি, এই থিওরিতে কিন্তু ভুল হয় হিসাবে। কিরকম ভুল? দেখেন আপনি বলছেন কি ভাই মুক্ত প্রান্ত থেকে কি আঁকবো? বিএমডি আঁকবো, মুক্ত প্রান্ত থেকে বিএমডি আঁকবো। আচ্ছা আমি মুক্ত প্রান্ত থেকে যদি শুরু করি, এটা তো মুক্ত প্রান্ত, এটা কি মুক্ত প্রান্ত না?
হ্যাঁ, তাহলে আপনাদের বেসিকের কথাই বলি, যেহেতু মুক্ত প্রান্ত থেকে আমি বিএমডি আঁকবো, আমি নর্মালি কি জানি এসএফডি যদি উপরের দিকে হয় বিএমডির মান কি হবে, উপরের দিকে হবে। এসএফডি যদি উপরের দিকে হয় বিএমডি কোন দিকে হবে, বিএমডির কার্ভটা কি হবে, উপরের দিকে হবে। তার মানে ভাই আমি যদি এই যে উপরের দিকে আমরা কার্ভ আঁকি, উপরের দিকে কার্ভ আঁকি, এভাবে যদি বিএমডি উপরের দিকে কার্ভ আঁকি, এভাবে যদি কার্ভ আঁকি, হবে ম্যাথ? হবে? হবে না তো? হবে? হবে বলেন? হবে না তো? আপনি তো আঁকবেন নিচে থেকে, আপনি তো আঁকবেন এইভাবে। আচ্ছা এইভাবে কেন আঁকতেছেন, নিচের দিকে কেন আঁকলেন বলেন তো আমাকে দেখি, নিচের দিকে কেন আঁকলেন? আমি যদি আপনাকে কোয়েশ্চন করি ভাই নিচের দিকে কেন আঁকতেছেন? আমরা তো জানি নর্মালি এসএফডি যদি উপরের দিকে হয়, এসএফডি সেকশন যদি উপরের দিকে হয় প্লাস হয়, তার মানে বিএমডির মান কি হবে, প্লাস হবে। হ্যাঁ, তা আপনি যেন এখান থেকে শুরু করলেন ভাই, আপনি যেখান থেকে শুরু করলেন এই ক্ষেত্রে তো কি হয়ে যাবে, এটা প্লাস হইলে বিএমডি তো উপরের দিকে হওয়ার কথা, তাহলে তো আপনার থিওরি মিলতেছে না। হ্যাঁ, তাহলে এক কাজ করবে, এটা কেন হয় জানেন ভাই? এটা হয় হচ্ছে এটাই, আমরা নর্মালি ধরেন আমাদের হাত কয়টা, দুইটা না? হ্যাঁ, আমরা কিন্তু ডান হাতটাকে কি ধরে নিছি, এটা আমাদের মানে ডান হাত হচ্ছে বাউ, মানে যেটা বলি বাউ, আর বামটা কি উল্টা। আমরা যদি ডান হাতে বাদ খাই কেউ কিছু আমাকে বলবে না। হ্যাঁ, কিন্তু আমি যদি বাম হাতে বাদ খাই তাহলে কি আমাকে বলবে কিছু? হ্যাঁ, এই সিস্টেমটা এটা কি বলবে, এটা বাম হাতে বাদ খাওয়া মানে কি উল্টা, উল্টা কাজ করতেছি। হ্যাঁ, উল্টা এই জিনিসটাও সেম রকম। আপনি যদি এই সবসময় মুক্ত প্রান্ত থেকে শুরু করেন, মুক্ত প্রান্তটা যদি ডান পাশে হয় আর ডান পাশ থেকে যদি শুরু করেন, ডান পাশ থেকে শুরু করা মানে কি আপনি উল্টা ভাবে করতেছেন। আপনি কি করতেছেন, উল্টা ভাবে। আপনি কাজ শুরু করছেন এখান থেকে, এখান থেকে না করে আপনি লাস্ট থেকে শুরু করছেন, তাহলে এটা উল্টা জিনিস না? উল্টা জিনিস করলে কি হবে ভাই, উল্টা জিনিস করলে কি হবে, ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা পরিমাণ বেশি থাকবে। এটার জন্য আমরা যেটা করব, আমরা যেখান থেকে শুরু করব, ধরেন আমরা এখান থেকে বিম করা শুরু করছি, তার মানে সবসময় আমরা এসএফডি বিএমডি সবসময় বাম প্রান্ত থেকেই করবো। তাই বাম প্রান্ত থেকে কি শুরু করা মানে কি, বাম প্রান্ত থেকে শুরু করছি মানে কি আমি জিনিসটা কি করতেছি, বাউ করতেছি। বাউ মানে কি আমি সঠিক করতেছি, উল্টা জিনিস করতেছি না। তাহলে আজকের পর থেকে কি করবো ভাই, আজকের পর থেকে কি করবো, আমরা সব সময় বাম প্রান্ত থেকে শুরু করবো। এসএফডি বিএমডি যেটাই মন চাই এটা হোক, হ্যাঁ, এটা ক্যান্টিলিভার হোক, সবকিছু যেটা মন চাই এটা হোক, সবকিছু কোন প্রান্ত থেকে শুরু করবো, বাম প্রান্ত থেকে শুরু করবো। দেখেন বাম প্রান্ত থেকে করলে কত ইজি, আমি দেখাইতেছি কইরা দেখেন। বাম প্রান্ত থেকে বিএমডি আঁকা কত ইজি, একটু দেখেন। এখন যদি বলেন যে ভাই আসলে বাম প্রান্ত থেকে যদি শুরু করি কিভাবে শুরু করব, হ্যাঁ, শুরুটা এইভাবেই করবেন। যেহেতু এখানে একটা কি আছে, সাপোর্ট আছে, একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট দেখেন তো, এই লুটগুলা বিমটাকে এমনি বাঁকানোর চেষ্টা করবে, এই লুটটা বিমগুলা কি এমনি বাঁকানোর চেষ্টা করবে, এই লুটগুলা যেহেতু সাপোর্ট একটা, বিমটা কি বাঁকানোর চেষ্টা করবে না? হ্যাঁ, আচ্ছা এই লোডের কারণে কি বিমটা বাইকা যাবে? বিম কিন্তু বাঁকবে না। না বাঁকার কারণ কি, না বাঁকার কারণ হচ্ছে এখানে কি দিবে, একটা মুভমেন্ট দিবে। এই যে সাপোর্টে কি দিবে, একটা মুভমেন্ট দিবে। বুঝতে পারছেন কথা আমার? এই সাপোর্টে কি দিবে, একটা মুভমেন্ট দিবে। হ্যাঁ, এই মুভমেন্ট, এখানে একটা মুভমেন্ট ধরা লাগবে। তার মানে কি করা লাগবে, আমার এখান থেকে যদি কাজ শুরু করি, যেহেতু এই পয়েন্টে কি দিতেছে, এই সাপোর্টে একটা মুভমেন্ট দিতেছে, তার মানে এই মুভমেন্টের মানটা বাহির করা লাগবে। বুঝছেন কথা আমার? এই মুভমেন্টের মানটা কি করা লাগবে, বাহির করা লাগবে। তার মানে এই জায়গায় মুভমেন্টটা বাহির করি, লিখি। মুভমেন্টটা কিভাবে বাহির করেন দেখেন, আমি এখানে শুরু করি। আচ্ছা এখানে লিখি সামেশন অফ m = 0, ঘড়ির কাটার দিকে পজিটিভ। আচ্ছা বলেন, এই যে এই ফিক্স সাপোর্টটা কিন্তু এটা কি এইভাবে ঘুরতেছে, বাম দিকে ঘুরতেও পারে আবার ডান দিকেও ঘুরতে পারে, এটা কিন্তু আমি জানি না। বাম দিকেও ঘুরতে পারে আবার কি ডান দিকেও ঘুরতে পারে। এখন তো আমি সহজভাবে বলে ফেলছি, লুটগুলো যেহেতু এমনি কাজ করতেছে, এটা কি দিবে, এই সাপোর্টটা ঘড়ির কাটার বিপরীত দিকে মুভমেন্ট দিবে, এমনি সহজেই বলতে পারতাছি। কিন্তু আমার যদি উল্টা ভাবে লুট দেওয়া থাকে, উল্টা পাল্টা ভাবে যদি এইভাবে লুট দেওয়া থাকে, তখন কি আমি বলতে পারবো যে এই সাপোর্টটা এটা কি এইভাবে ঘুরবে নাকি এইভাবে ঘুরবে? এটা কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, তার মানে আমি সবসময় ধরে নিব এই সাপোর্টটা ঘড়ির কাটার দিকে ঘুরতেছে, আমি ধরে নিব আর কি। হ্যাঁ, যদি প্লাস আসে তাহলে আমার ধরা ঠিক আছে, আর যদি মাইনাস আসে তাহলে কি হবে, আমার ধরা ভুল হবে। তার মানে দেখেন তো, আমি ধরে নিলাম এই যে এ পয়েন্টটা কি দিবে, একটা মুভমেন্ট দিবে। মুভমেন্টটা কোন দিকে ঘুরতেছে, ডান দিকে ঘুরতেছে, আমি ধরে নিলাম, লিখলাম প্লাস এম। হ্যাঁ, প্লাস এম, তারপর মুভমেন্ট লিখলাম। তারপরে দেখেন, তারপর হচ্ছে এই বলগুলা, এখানে এই বল কাজ করতেছে না, এই ত্রিভুজাকৃতি লুট কি একটা বল না, এই বলটাও কি দিবে, মুভমেন্ট দিবে। মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। তাহলে এটার বল কত, এটার বল হচ্ছে এর ক্ষেত্রফল কত পাইছিলাম, 87.5। তার মানে কি হবে, প্লাস
87.5। আচ্ছা ভাই প্লাস কেন লিখছি, কারণ এই বলগুলা কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, দিকে কি দিলাম প্লাস দিলাম, আর বল দিছি কত 87.5। তাহলে মুভমেন্ট সমান কি জানি ভাই, বল ইন্টু দূরত্ব। তো দূরত্ব কত হবে, আমি বলছিলাম গত ক্লাসে দূরত্ব হবে এর বার কেন্দ্র, এর কি বর কেন্দ্র। তো ত্রিভুজের বর কেন্দ্র কত হয়, এর দূরত্বের 1/3 অথবা 2/3। ত্রিভুজের বর কেন্দ্র কত হয়, এর দূরত্বের 1/3 অথবা 2/3। এখন কথা হচ্ছে ভাই 1/3 দিব নাকি 2/3 দিব, গত ক্লাসে বলছিলাম যদি কম এরিয়ার দিকে যান তাহলে কি হবে, কম মান হবে, যদি বেশি এরিয়ার দিকে যান তাহলে কি হবে, বেশি মান হবে। তাহলে দেখেন তো আপনি কোন এরিয়ার দিকে যেতেছেন, কম এরিয়ার দিকে যেতেছেন না, এটা আস্তে আস্তে দেখেন কমতেছে কমতেছে কমতেছে। তার মানে কম এরিয়ার দিকে গেলে কি হবে, কম মান, তার মানে কি হবে 1/3, তার মানে দূরত্বের 1/3। দূরত্ব কত দেখেন তো, দূরত্ব কত, আমি একটু নিচে লিখি, দূরত্ব হচ্ছে 5 এর 1/3, 5 এর 1/3 সমান কি 0। এখানে তো এই দুইটা বলেই তো, এই যে একটা বলে মুভমেন্ট দিবে, আর এটা নিজে একটা কি মুভমেন্ট, হ্যাঁ তার মানে দুইটা বল। তার মানে দেখি তো এম এর মান কত আসে, এম এর মান আসে দেখি তো কত আসে, প্লাস এক্স প্লাস 87.5 ইন্টু 5 ইন্টু হচ্ছে 1/3 কত আসে, মাইনাস 145.83। কত আসে, মাইনাস 145 কত 83। আচ্ছা এখানে দেখেন এম এর মানটা কি আসছে, এই মুভমেন্টের মানটা কি আসছে, মাইনাস আসছে না। তো মাইনাস আসা মানে কি, আমার ধরাটা ভুল হয়েছে। আমি ধরছিলাম কি এই প্রান্তটা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আমি ধরছিলাম কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই যে ঘড়ির কাঁটার আমি ধরছিলাম কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, যেহেতু এটার মানটা কি আসছে, মাইনাস আসছে। মাইনাস আসা মানে কি আমার ভুল হয়েছে ধরাটা, ঘড়িটা কিভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ এটা কিভাবে ঘুরবে 145.83 ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, মানে কি মুভমেন্ট, নেগেটিভ মুভমেন্ট। তার মানে এই যে এই পয়েন্ট কি দিবে, একটা মুভমেন্ট দিবে, এখানে কি দিবে, একটা মুভমেন্ট দিবে, মুভমেন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে কি একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলাম, কত যাব নিচের দিকে বলেন, নিচের দিকে যাব হচ্ছে কি এটার 145.83 কত 145.83 গেলাম, হ্যাঁ। তারপরে এখান থেকে কি করা লাগবে, এখানে আসা লাগবে, এখান থেকে কি করা লাগবে, এখানে আসা লাগবে। তাহলে কিভাবে আসবেন হচ্ছে, এখন তো আবার দেখেন এটা কি, এটা কার্ভ না, এটা কি একটা কার্ভ থাকলে কি হবে, ওই পাশে কি দেখা যায় না, দেখেন তো ভাই এই পাশে দেখা গেছে না। আচ্ছা আমি একটু আবার বলি, হ্যাঁ। তাহলে আমি ধরে নিলাম কি, আমি ধরলাম এই যে এটা যেহেতু ফিক্সড সাপোর্ট কি দিবে, এটা একটা রেজিস্টিং মুভমেন্ট দিবে। এখন বলেন ভাই এই জায়গায় তো আপনি মুভমেন্ট সমান 0 লিখছেন, মুভমেন্ট সমান 0 লিখে আবার লিখছেন এম এ প্লাস এম এ, এই বিষয়টা বুঝলাম না। এই বিষয়টার কাহিনীটা হচ্ছে এটা কি মুভমেন্ট, এটা কি করবে, বলগুলা এটাকে ঘুরানোর চেষ্টা করবে, বলগুলা কি করবে, এটাকে ঘুরানোর চেষ্টা করবে, এই বলগুলা বিমটাকে বাঁকানোর চেষ্টা করবে, এভাবে কি বাঁকানোর চেষ্টা করবে, কিন্তু এটা বাঁকবে না বাঁকার কারণ কি, এখানে মুভমেন্টটা কি করবে, এই এখানে যত মুভমেন্ট উৎপন্ন হইতেছে এটা কি করবে, রেজিস্ট করবে, হ্যাঁ। তো এটা কোন মুভমেন্ট দিছে, এটা রেজিস্টিং মুভমেন্ট। কি মুভমেন্ট দিছে, এটা রেজিস্টিং মুভমেন্ট। তা রেজিস্টিং মুভমেন্ট কোন দিকে ঘুরতে পারে আমি জানি না, এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তার মানে আমি কি বলছি আপনাদেরকে, সবসময় আপনারা ধরে নেবেন এটা কি পজিটিভ মুভমেন্ট, পজিটিভ রেজিস্টিং মুভমেন্ট। তাই পজিটিভ দিলাম, তাই মুভমেন্ট এখানে কয়টা বল আছে, কয়টা বল, এখানে জাস্ট একটা বল আর একটা কি রেজিস্টিং মুভমেন্ট। তাহলে একটা বলে কি দিবে, একটা মুভমেন্ট দিবে আর কি রেজিস্টিং মুভমেন্ট দিবে। তাহলে রেজিস্টিং মুভমেন্ট কি ধরলাম প্লাস এম এ, আর এখানে বল কয়টা, একটা। তাহলে বল মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব, বল কত হবে আর ক্ষেত্রফল কত 87.5 ইন্টু দূরত্ব কত, দূরত্ব হচ্ছে ত্রিভুজের দূরত্ব কত হবে, বার কেন্দ্রের দূরত্ব কত হয় 1/3 অথবা 2/3। যদি বেশি এর দিকে যায় তাহলে কি হবে বেশি মান, কম এর দিকে গেলে কি হবে কম মান। যেহেতু আমি কম এর দিকে যেতেছি তার মানে কি হয়েছে, কম মান হয়েছে, দূরত্বের কম মান। তার মানে এম এর মান কত পাইছি, মাইনাস 145 কত পাইছি 83, হ্যাঁ। তো মাইনাস মানে কি আমার দ্বারা ভুল হয়েছে, তাহলে এর সঠিক মান কি হবে, মাইনাস। যদি প্লাস হইতো তাহলে আমার ধরাটা কি হইতো, ঠিক হইতো, প্লাস আসলে আমার ধরাটা ঠিক হইতো যে এটা এইভাবেই ঘুরতেছে। যেহেতু মাইনাস আসছে তার মানে কি আমার ধরাটা কি হয়েছে, ভুল হয়েছে। ভুল মানে কি আমি ধরে নিয়েছিলাম এইভাবে ঘুরতেছে, তাহলে ভুল যেহেতু তাহলে এটা ঘুরবে, এটা উল্টা ভাবে ঘুরবে। তার মানে কি মুভমেন্ট, নেগেটিভ আসলাম। আইসা এখন কি করা লাগবে, এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, এই পয়েন্টে আসতে গেলে কি করা লাগবে, এটার এসএফডির ক্ষেত্রফল যোগ অথবা বিয়োগ করা লাগবে, এসএফডির ক্ষেত্রফল যোগ অথবা বিয়োগ। তাহলে এখন কি করবেন, যোগ করবেন না বিয়োগ করবেন বলেন, এখন কি করবেন, যোগ না বিয়োগ। এখন এই দেখেন এটা যেহেতু প্লাসের মান, এসএফডি প্লাস হলে বিএমডি কি করা লাগবে, প্লাস করা লাগবে। তার মানে বিএমডি ক্ষেত্রফল কি করা লাগবে, প্লাস করা লাগবে। আচ্ছা তাহলে এখান থেকে প্লাস হয়ে যাব।
এখন কথা হচ্ছে ভাই এটা কিভাবে যাব, সরলরেখা যাব না হেলানো সরলরেখা যাব নাকি কার্ভ নাকি বেশি কার্ভ, এটা কিভাবে যাব বলেন। আমি কি বলছিলাম দেখেন তো, হেলানো সরলরেখার পরে কি আঁকছিলেন কার্ভ, এই যে হেলানো সরলরেখা থাকলে কার্ভ, এখন যেহেতু কার্ভ, কার্ভের পর স্টেপ কি, কার্ভের পর স্টেপ হচ্ছে আরো বেশি কার্ভ, কার্ভের পর স্টেপ কি আরো বেশি কার্ভ, তার মানে কি এখন কার্ভটা কি হবে আরো বেশি প্রকট হবে, বুঝছেন। এখন আরো বেশি যখন কার্ভটা আঁকবেন, কার্ভ তো দুইভাবে আঁকা যায়, হ্যাঁ, এটা উপরের দিকে নিচের দিকে। এখন যেহেতু প্লাস, যেহেতু প্লাসের মান আসলে কি উপরের দিকে, মাইনাসের মান আসলে কি নিচের দিকে, তাই না। তো যেহেতু প্লাসের মান আসলে কি হবে উপরের দিকে, তার মানে উপরের দিকেও কিন্তু কার্ভ দুইভাবে আঁকা যায়, উপরের দিকেও কার্ভ যে একভাবে আঁকা যায় দুইভাবে আঁকা যায়, এটা 1 নাম্বার প্রসেস, এটা কি 2 নাম্বার প্রসেস। তাহলে কোনটা হবে, এটা হবে না এটা হবে, এটা নির্ভর করবে কার উপর, এটা নির্ভর করবে যেহেতু এখন বিএমডি আঁকতেছি এখন এসএফডি লুডের উপর। দেখেন তো এসএফডি তে কোন জায়গায় লুড বেশি, এসএফডি তে এই জায়গায় লুড বেশি না, এসএফডি তে কোন জায়গায় লুড বেশি, এই জায়গায় লুড বেশি, তার মানে এই জায়গায় কি হবে কার্ভটা বেশি হবে। এখন যদি আমি এভাবে এঁকে ফেলি তাহলে কি হবে, তাহলে দেখুন তো এই জায়গায় কি হয়েছে কার্ভ বেশি হয়েছে, এই জায়গায় কার্ভ বেশি হয়ে গেছে না, এই জায়গায় কি হয়ে গেছে একদম সরল রেখা হয়ে গেছে। কিন্তু এই জায়গায় কার্ভ বেশি দিলে হবে, হবে না ভাই, কেন হবে না, কারণ এই জায়গায় তো লুড নাই, এই যে লুড একদম শূন্য, মানে কি এই জায়গায় কার্ভ হওয়ার কথাই ছিল না, তার মানে এইভাবে হবে এভাবে হবে না। মূলত কার্ভটা কিভাবে হবে, কার্ভটা হবে হচ্ছে এইভাবে, দেখেন এইভাবে হবে, দেখছেন। এই দেন এই জায়গায় লুট বেশি ছিল, যে কি হয়েছে কার্ভটা বেশি হয়েছে, এই জায়গায় লুট ছিল না একদম সরলরেখা হয়ে গেছে, তার মানে এর মানটা কি হবে নেগেটিভ, হ্যাঁ। আর এনও কি, এটার সাথে যদি আপনারা এটার ক্ষেত্রফল যদি প্লাস করেন, মাইনাসের সাথে এই ক্ষেত্রফল প্লাস করলে কি হয়ে যাবে জিরোতে মিলে যাবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন কোন জায়গায় বুঝেন কিনা আমাকে বলেন, কোন জায়গায় বুঝছেন কিনা, কোন জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বলেন, কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে আমাকে বলেন। আচ্ছা তাহলে আপনাদেরকে আমি, বাজে হচ্ছে 9:38, 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের ভিতরে 2টা ম্যাথ দিব আমি আজকের লাইভ ক্লাসের ভিতরে, এই ম্যাথটা করবেন 5 মিনিট সময়ের ভিতরে, এই ম্যাথটা করবেন। আর আপনাদের এই ম্যাথে যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে জানান। আর যারা 5 মিনিটের ভিতরে এই ম্যাথটা করবেন, যারা ম্যাথটা পারবেন তাদের জন্য কি আছে, পুরস্কার আছে, প্রাইজ আছে, হ্যাঁ প্রাইজ আছে। তাহলে 5 মিনিট শেষ হবে কয়টায়, 9:39, 44-এ শেষ হবে, 9:44-এ শেষ হবে, এই ম্যাথটা করেন। এখানে লুড হচ্ছে 50 কিলো নিউটন/মিটার, দূরত্ব হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। তাহলে এই ম্যাথটা করেন। আর প্রথম ম্যাথটা কোনো জায়গায় সমস্যা হইলে আমাকে বলেন, কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা। প্রথম ম্যাথটা কি দেখা যায় না, হ্যাঁ দেখা যায় তো, ঠিক আছে। সাদিকুল ইসলাম, জি স্যার এখন ক্লিয়ার হলাম আলহামদুলিল্লাহ। সুজন আলী আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে ইনশাল্লাহ এখন থেকে নেক্সট প্রতিদিন ক্লাস করবেন। 44-এ শেষ হবে, ঠিক আছে এই ম্যাথটা করেন, 44-এ শেষ হবে। আর প্রথম ম্যাথে কোনো প্রবলেম থাকলে বলেন। এই ম্যাথটা করেন, ঠিক আছে। এটা কয় নাম্বার, কতটা শেষ হবে, 44, অলরেডি কত 41 বাজে, 3 মিনিট আছে, দেখি কেউ পারেন কিনা।
হাবিবিবা, জি ভাই, ওয়ালাইকুম সালাম। পরবর্তীতে পাওয়া যাবে লাইভ ক্লাসটা। দেখি কেউ পারেন কিনা। আর 2 মিনিট আছে, লাস্ট 2 মিনিট। একজন কিন্তু আমাকে জমা দেয়া দিয়েছে অলরেডি। একজন কিন্তু আমাকে জমা দেয়া দিয়েছে অলরেডি। লাস্ট মিনিট। একজন জমা দিছে, ওনারটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি এটার উপরে আরো 4টা ক্লাস নিব, মোট 7টা ক্লাস দিয়ে আমি এসিডিবিএমডি শেষ করবো। এখানে কি কি টপিকস পড়াবো, হিন্স হিন্স সহ পড়াবো, প্লাস লোডিং ডায়াগ্রাম সহ পড়াবো। ঠিক আছে, আপনারা যদি মনোযোগ দিয়ে এই 7টা ক্লাস করেন, আশা করি এসিডিবিএমডির উপরে আর নেক্সট কোনো প্রবলেম থাকবে না। মাত্র একজনই তাহলে পারলেন, হ্যাঁ, আর বাকিরা ম্যাথ পারলেন না। আমি হতাশ আপনাদেরকে নিয়ে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আগাই। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা কি করবেন, এই ম্যাথটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, এই ম্যাথটা করার চেষ্টা করবেন, সেম রকম ভাবে এই ম্যাথটা করার চেষ্টা করবেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমি সলভ করে দিব। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আগাই। দেখেন, পরবর্তী ম্যাথে যাই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর যাদের আজকের ক্লাসে যাদের পিডিএফ লাগবে, বা আজকের ক্লাসে যে পিকগুলো আছে, যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই আমাকে নক দিবেন। হ্যাঁ, গ্রুপে অলরেডি দেওয়া দিছি, কারো কেউ যদি না পায় থাকেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। দেখেন, এর আগের ম্যাথে কি করছিলাম, কোন পাশে সাপোর্ট দিছিলাম, বাম পাশে সাপোর্ট দিছিলাম, এখন আমি ডান পাশে সাপোর্ট দিব। দেখেন, সেম ম্যাথ সেম প্রসেসে করা লাগবে, জাস্ট কি সাপোর্টটা আমি ঘুরাই দিব।
50 কেজি পার মিটার। আপনারা জটিল জিনিসগুলো আমি তো আপনাদেরকে করাই দিতেছি, তাও যদি এগুলো ভালোভাবে না করেন তাহলে কিভাবে কি? অন্যান্য গ্রুপে দেখি জাস্ট সিম্পল সিম্পল ম্যাথ করা এক লাইনে হয়ে যায়, এই ম্যাথগুলো আপনারা দেখার জন্য একদম হা করে দেখায় দেখেন, আর আমি কঠিন কঠিন জিনিস করাইতেছি তাও আপনারা মনোযোগ দিতেছেন না, বুঝলাম না কিছু। দেখেন, মনোযোগ দেন ক্লাসে। মাত্র একজন পারলেন, আমি হতাশ। 50 কেজি পার মিটার। আমি ঠিক আছে, দেখেন তাহলে আমরা শুরু করি। এটার দেখেন তাহলে শুরু করি এটা আমি। আচ্ছা, এটা কিভাবে করবেন তাহলে? এখন দেখেন, এখন কিন্তু আমাদের দেখেন, আমরা নর্মালি কি জানি, এখানে আমার ভার্টিক্যাল ফোর্সটা, আমার রিয়াকশনটা নির্ণয় করা লাগবে। এখানে কয়টা লুট কাজ করতেছে? যাচ্ছে একটা লুট। এই লুটটা কি আকৃতির? ত্রিভুজ আকৃতির। এখানে কি লুট কাজ করতেছে? ত্রিভুজ আকৃতির লুট কাজ করতেছে। একটা লুট। এখানে রিয়াকশন কয়টা? মানে কয়টা সাপোর্ট আছে ভাই বলেন? এখানে সাপোর্ট তো একটা না, এ সাপোর্ট, এখানে এ সাপোর্ট। হ্যাঁ, যেহেতু একটা সাপোর্ট, এই সাপোর্টের মানটা নির্ণয় করা লাগবে। তাহলে সাপোর্ট এটা কোন দিকে রিয়াকশন দিতেছে এটা কি আমি জানি না। তাহলে আমি করি ভার্টিক্যাল ফোর্স করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, ঘড়ি কাটার উপরের দিক ধরলাম পজিটিভ। তার মানে এই বলটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। এখানে বল কত? বল হচ্ছে এর ক্ষেত্রফল। তার মানে এর ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি 3 ইন্টু উচ্চতা মানে লুট কত? 50। হ্যাঁ, এটার বল, এটা হচ্ছে কি তার বল। তারপরে এখানে আর একটা বল আছে না, এই বলটার নাম কি? এটা হচ্ছে রিয়াকশন বল। রিয়াকশন বল কি দেয়? রিয়াকশন দেয়। এটা কোন দিকে রিয়াকশন দেয় এটা আমি জানি না, আমি ধরে নিলাম জাস্ট। যদিও এটার ক্ষেত্রে জানি উপরের দিকে রিয়াকশন দিবে, কিন্তু আমি তো বড় বড় ম্যাথের ক্ষেত্রে আমি জানবো না। এই ক্ষেত্রে আমি ধরে নিব কি উপরের দিকে রিয়াকশন দিতেছে। উপরের দিকে রিয়াকশন দিলে কি হবে? প্লাস আর এ। আর এই বলটা কোন দিকে কাজ করতেছে বলেন? এই বলটা নিচের দিকে কাজ করতেছে না? নিচের দিকে কাজ করলে, বল কাজ করলে কি দেওয়া লাগে? মাইনাস দেওয়া লাগে। সমান কি ধরলাম? 0 বা আর এ সমান মান কত আসে দেখেন তো? মান আসে হচ্ছে হাফ ইন্টু 3 ইন্টু কত? 50। কত আসে? 75। কত আসে? 75 কিলোমিটার। হ্যাঁ, বাহির করলাম। আচ্ছা, এখন আমাকে বলেন, এই যে এখন তো আমার এসিডি ড্র করা লাগবে। এসিডি ড্র করা লাগবে না? তাহলে এখানে কি কোনো সাপোর্ট আছে? যদি কোনো সাপোর্ট থাকতো, সাপোর্ট কি দিত? উপরে দিকে কি দিত? রিয়াকশন দিত। সাপোর্ট কি দিত? উপরে দিকে রিয়াকশন দিত। কিন্তু এখানে তো ভাই কোনো সাপোর্ট নাই। এখানে কি কোনো কিছু আছে? নাই। তাহলে এখান থেকে এনে আসা লাগবে। কিভাবে আসবো? এর লুটটা মাইনাস করবো। এখান থেকে এনে আসলে কি করা লাগবে? এর লুটটা মাইনাস করা লাগবে। এছাড়া কোনো কাজ আছে আমার? এছাড়া কোনো কাজ নাই। তাহলে লুটটা মাইনাস করি। তাহলে এর লুট কত? এর ক্ষেত্রফল কত পাইছিলাম? এর ক্ষেত্রফল কত? 75 না? তার মানে কি করা লাগবে? 75। এখানে 75 আসবো। এখানে কি আসবো? 75। বুঝছেন কথা আমার? আমি আবার বলতেছি, দেখেন এখানে লুটগুলো কি নিচের দিকে কাজ করতেছে না? নিচের দিকে কি করতেছে? লুটটা কাজ করতেছে, তাই না? তো নিচের দিকে যদি লুট কাজ করে, তাহলে এখানে তো কোনো সাপোর্ট নাই। এখানে কি কোনো সাপোর্ট আছে? সাপোর্ট থাকলে সাপোর্টে কি দেয়? সাপোর্টে হয় উপরের দিকে রিয়াকশন দেয়, না হলে কি দেয়? নিচের দিকে রিয়াকশন দেয়। এখানে তো ভাই কোনো সাপোর্ট টাপোর্ট নাই। এখানে তো আর উপরের দিকে রিয়াকশন দিবে বা নিচের দিকে রিয়াকশন দিবে না। দিবে না। তাহলে কি করা লাগবে? এখন এখান থেকে এখানে আসতে গেলে এর লুটটা মাইনাস করে আসা লাগবে। তাই লুটটা মাইনাস করি। কেন মাইনাস করবো? কারণ লুটটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। লুট নিচের দিকে কাজ করলে কি করব? মাইনাস করব। রেফারেন্স লাইনের নিচে হবে। এখন কিভাবে আসবো? এখান থেকে কিভাবে আসবো? সরল রেখা নাকি হেলানো সরল রেখা নাকি কার্ভ নাকি আরো বেশি কার্ভ বলেন? এটা কিভাবে বুঝবো আমরা বুঝবো এটা কি রেখা? এটা তো হেলানো সরল রেখা। এটা হেলানো সরল রেখা না? তাহলে হেলানো সরল রেখা থাকলে কি হয়? পরবর্তী স্টেপ কি হয়? এই যে হেলানো সরল রেখার পরবর্তী স্টেপ হচ্ছে কার্ভ। তার মানে কি এখানে কার্ভ। তাই কার্ভ কবে দেখা যায়? দুই ভাবে, উপরের দিকে নিচের দিকে। তাহলে কোন দিকে কার্ভ আঁকবো? নিচের দিকে আঁকবো। কেন আঁকবো? কারণ লুট নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, নিচের দিকে কার্ভ তো দুইভাবে আঁকা যায়। নিচের দিকে লুট কি কার্ভ কি এইভাবে আঁকা যায়, এইভাবে কি আঁকা যায়? তাহলে 1 নাম্বার প্রসেসে আঁকবো নাকি 2 নাম্বার প্রসেসে আঁকবো? কয় নাম্বার প্রসেসে আঁকবো? এটা হচ্ছে আঁকবো হচ্ছে আমি 2 নাম্বার প্রসেসে আঁকবো। কেন 2 নাম্বার প্রসেসে আঁকবো? যেহেতু এই জায়গায় লুট বেশি মানে কি জায়গায় কি হবে? কার্ভটা কি হবে? বেশি হবে। এই জায়গায় কি হয়েছে? লুট যেহেতু বেশি, এই জায়গায় কি হয়েছে? কার্ভটা কি হয়েছে? বেশি হয়েছে না? এই জায়গায় লুট বেশি মানে কি এই জায়গায় কি হয়েছে? কার্ভটা বেশি হয়েছে।
এই যে এই জায়গায় দেখেন লুড নাই, লুড নাই মানে কি, এটা কি কার্ভটা একদম কি হয়ে গেছে, এখানে কার্ভ হয়েছে, এখানে সরলরেখা হয়ে গেছে। তার মানে এর মান কত হবে, এর মান হবে লুড। এখান থেকে যেন আসলাম কত, এখান থেকে যেন এখানে আসলাম, কিভাবে আসলাম, এর লুড মাইনাস করিয়া। তাই মাইনাস কত 75, মাইনাস তো দেওয়া লাগে না, মাইনাস দ্বারা কি বুঝি আমি, রেফারেন্স লাইনের নিচে কত হবে 75, দিলাম 75। তার মানে এ বিন্দু রিয়াকশন, রিয়াকশন কি দেয়, রিয়াকশন দেয়, এটা কি সাপোর্টে কি দেয়, রিয়াকশন দেয়। তাহলে সাপোর্ট, এই যে এটা সাপোর্ট, এ বিন্দু রিয়াকশন কত পাইছি, সাপোর্টের রিয়াকশন কত পাইছি 75, 75 কি উপরের দিকে রিয়াকশন দিবে, এই দেখেন উপরের দিকে রিয়াকশন দিছি, তাই না, এই তো শেষ। তার মানে কি হবে মাইনাস দিলাম। তারপর কি বিএমডি, তারপর হচ্ছে বিএমডি। এখন ভাই বিএমডিটা কিভাবে আঁকবো আমি, বিএমডিটা আঁকবো হচ্ছে, বিএমডি দেখেন তো, এখন কি বাম পাশে কোনো কিছু আছে, বাম পাশে যদি কোনো সাপোর্ট দিত তাহলে সাপোর্ট থাকতো, তাহলে কি দিত, এটা এটা রেজিস্টিং মুভমেন্ট, রেজিস্ট করতো মুভমেন্ট, তাই না। তাই এখন তো বাম পাশে কোনো কিছু নাই, বাম পাশে যদি কোনো কিছু না থাকে তাহলে কি কোনো কিছু করা লাগবে না, কিছু করার দরকার নাই। এখন কি এখান থেকে আসবে কিভাবে, এর এসএফডির ক্ষেত্রফল, এসএফডির ক্ষেত্রফল কি করব, যেহেতু নিচে এসএফডির ক্ষেত্রফল মাইনাস করব, হ্যাঁ এসএফডির ক্ষেত্রফল কি করবো মাইনাস, মাইনাস মানে কি রেফারেন্স লাইনের নিচে আঁকবো আর কি, তাই না। তাহলে দেখেন তখন আমাকে বলেন, এখানে এটার এসএফডির ক্ষেত্রফল কত হবে, এটার এসএফডির ক্ষেত্রফল হচ্ছে 2/3 বি ইন্টু এইচ, এটার এসএফডির ক্ষেত্রফল কি 2/3 বি ইন্টু এইচ। তাহলে 2/3 বি, বির মান কত, বির মান হচ্ছে 3, বির মান কত 3, আর এইচ, এইচ তো উচ্চতা মানে এসএফডি লুড, এসএফডি লুড কত 75, কত আসে দেখেন তো, আসেন হচ্ছে 2/3 ইন্টু 3 ইন্টু 75, কত আসে 150, কত আসে 150। তার মানে এখানে যে মানটা হবে, এই যে এখানে যে মানটা হবে, এখান থেকে যেন না আসবো, কিভাবে আসবো 150 করব। এখন কথা হচ্ছে ভাই কিভাবে আসবো, সরল রেখা নাকি হেলানো সরল রেখা নাকি কার্ভ, কিভাবে আঁকবো, কি দেখা যায় না, নিচের দিকে আছে, একটু নিচের দিকে পিছিয়ে দিই তাহলে দেখা যাবে। আচ্ছা এটা একটু উপরে লিখি, হ্যাঁ উপরে লেখা দেখা যাবে আশা করি, 0 0 দিলাম, হ্যাঁ দেখা যায় এখন, ঠিক আছে ওকে। দেখেন তো এখন, এখন কি করা লাগবে আমার, আমি আবার বলতেছি, এখন দেখেন তো এটা কি, এখানে তো কোনো কিছু নাই, এখানে কি কোনো সাপোর্ট টাপোর্ট আছে, এখানে কোনো সাপোর্ট নাই, যদি সাপোর্ট থাকতো তাহলে কি করতাম, সাপোর্টে কি দেয় রেজিস্টিং মুভমেন্ট দেয়, কিন্তু এখানে তো রেজিস্টিং মুভমেন্ট নাই, কেন নাই ভাই, কারণ হচ্ছে এখানে সাপোর্ট নাই, বাম পাশে কোনো সাপোর্ট আছে, তাহলে বাম পাশ থেকে শুরু করতে গেলে ডান পাশে কিভাবে যাবো, এখান থেকে এই পাশ কিভাবে যাবো, এটার ক্ষেত্রে মাইনাস করবো, হ্যাঁ ক্ষেত্রফল মাইনাস করলে কত হয়, এর ক্ষেত্রফল কত হয়, এর ক্ষেত্রফল হচ্ছে 150, ক্ষেত্রফল কত হয় 150, এটা তো আর লেখা লাগবে না, এটা দিলাম আর কি আপনাদেরকে জাস্ট এমনিতেই। এটার ক্ষেত্রফল কত হয়, এটার ক্ষেত্রফল হয় হচ্ছে 150, তার মানে 150, এটার মান কত হবে, এখানে মান কত হবে 150। তার মানে কিভাবে যাব আমি, এখন কিভাবে যাব আমি, যাব কিভাবে বলেন, যাব হচ্ছে যেহেতু এটা কি রেখা, এটা কি রেখা, এটা কি সরল রেখা, এটা কি রেখা, এটা কি রেখা, এটা কার্ভ না সরল রেখা নাকি হেলানো সরল রেখা, এটা হচ্ছে একটা কার্ভ না, কার্ভ থাকলে কি হবে, কার্ভ থাকলে কি হবে আরো বেশি কার্ভ না, কার্ভ থাকলে কি হবে আরো বেশি কার্ভ, তার মানে এখন কি হবে আরো বেশি কার্ভ হবে। এখন কার্ভটা কিভাবে আঁকা যায়, কার্ভ তো দুইভাবে আঁকা যায়, একটা উপরের দিকে একটা নিচের দিকে, যেহেতু এখন বিএমডির মান কি, বিএমডির মান যেহেতু এসএফডির মান যেহেতু নিচের দিকে, তার মানে কি হবে কার্ভটাও কি হবে নিচের দিকে হবে। এখন কথা হচ্ছে ভাই নিচের দিকে তো কার্ভ দুইভাবে আঁকা যায়, নিচের দিকে কার্ভ দুইভাবে আঁকা যায় না, এই যে একভাবে এই যে একভাবে, এখন কোন দিকে আঁকবেন, এই 1 নাম্বার প্রসেস আঁকবেন নাকি 2 নাম্বার প্রসেস আঁকবেন বলেন, 1 নাম্বার প্রসেস না 2 নাম্বার প্রসেস, আমি কোন কোন প্রসেসে আঁকবো, যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কি আসে হবে কার্ভটা বেশি হবে, লুট কোন জায়গায় বেশি বলেন তো, লুট কি এই জায়গায় বেশি না, এই জায়গায় যেহেতু লুটটা বেশি তাহলে এই জায়গায় কি হবে কার্ভটাও কি হবে বেশি হবে, তার মানে কি হবে, তার মানে এই যে কার্ভটা কি হবে এরকম হবে, এইরকম হবে, বুঝছেন কেন এরকম হয়েছে, দেখেন এই জায়গায় কি হয়েছে লুটটা বেশি না, এই জায়গায় বাঁকাটা বেশি বাঁকছে না, এই জায়গায় কি হয়েছে বাঁকাটা বেশি বাঁকছে, বাঁকাটা বেশি কারণে কি হয়েছে, বাঁকাটা বেশি বাঁকার কারণ কি, কারণ হচ্ছে এই জায়গায় লুটটা বেশি, হ্যাঁ আর এই প্রসেস হবে না, এই প্রসেস হবে না, এই প্রসেস হলে তো কি হয়ে যায়, এখানে কি কার্ভ হবে, কার্ভ নাই তো, এখানে কার্ভ বেশি হওয়ার কথা, এটার জন্য কি এই প্রসেস হবে না, এখানে কি এটা হবে কার্ভ। তার মানে এটার মান কত পাইছি দেখেন তো, এটার মান পাইছি হয়েছে, এটা এসএফডি ক্ষেত্রফল কত পাইছিলাম 150, মান 150, হ্যাঁ এখন কি করা লাগবে ভাই, এখানে দেখেন তো সাপোর্ট না, এখন তো এখানে সাপোর্ট না, তাই সাপোর্টে কি করে, সাপোর্টে বিএমডি ক্ষেত্রে কি দেয়, সাপোর্টটা কি করবে, লুট গুলো এমনি বাঁকানোর চেষ্টা করবে না, বিমটারে এমনি বাঁকানোর চেষ্টা করবে না, বিমটা কি এমনি বাইকা যাবে, বাঁকবে না, না বাঁকার কারণ কি, সাপোর্ট যেহেতু একটা যেহেতু সাপোর্ট, তাহলে লুট গুলো তো বিমটা এমনি বাঁকানোর চেষ্টা করবে না, বিম কিন্তু বাঁকবে না, না বাঁকার কারণ কি, কি করবো একেবারে রেজিস্টিং মুভমেন্ট দিব, একই দিব রেজিস্টিং মুভমেন্ট দিবে,
বুঝতে পারছেন কথা আমার? তো এ রেজিস্টিং মুভমেন্ট দিবে, তার মানে দেখেন তো এটা কি মুভমেন্ট, এখানে এটা কি রকম রেজিস্টিং মুভমেন্ট দিবে, পজিটিভ নাকি নেগেটিভ? যেহেতু ঘড়ির কাঁটার দিকে, হ্যাঁ ঘড়ির কাঁটার দিকে, তাহলে কি দিবে, পজিটিভ রেজিস্টিং মুভমেন্ট দিবে, তাই না? আচ্ছা তাহলে আমি দেখি এটা পজিটিভ রেজিস্টিং মুভমেন্ট, আর এটা কোন দিকে বাঁকবে এটাও কিন্তু আমি জানি না। যদি বড় বড় মেথের ক্ষেত্রে আমি তো এমনি বলতেছি এখন এটা এভাবে রাখবে, কিন্তু বড় মেথের ক্ষেত্রে কি এটা বলতে পারবো? এটা বলতে পারবো না। তাহলে দেখি তো, আসেন তো দেখি কিভাবে রেজিস্টিং মুভমেন্ট দেই, দেখি তো। এটা তাহলে মুছে ফেলি, এই পাশে করি। তাহলে এই বিন্দুতে আমি মুভমেন্ট নিই, সামেশন অফ এম ইকুয়াল 0, ঘড়ি কাটার দিক। আমি এই বিন্দুতে মুভমেন্ট আমি নির্ণয় করতে চাইতেছি, এই বিন্দুতে মুভমেন্ট কত এটা আমি জানি না। তো মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। তাহলে এটাও তো একটা মুভমেন্ট দিবে, এটা রেজিস্টিং মুভমেন্ট। রেজিস্টিং মুভমেন্ট আমি কি বলছিলাম, সবসময় রেজিস্টিং মুভমেন্ট পজিটিভ ধরে নিব জাস্ট। যদি প্লাসের মান আসে আমার ধরা ঠিক থাকবে, যদি মাইনাসের মান আসে তাহলে আমার ধরা কি হবে, ভুল হবে। তার মানে লিখি এম এ লিখলাম, এটা রেজিস্টিং মুভমেন্ট। হ্যাঁ তার মানে আর কি আছে, মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। তার মানে এটা একটা বল আছে, এই বল কত পাইছিলাম, এটার বল কত পাইছিলাম, বল পাইছিলাম হচ্ছে 75। তার মানে কি 75। হ্যাঁ এমন কথা হচ্ছে ভাই, এটা কি মুভমেন্ট যে নিছি, এই বলটা কি পজিটিভ মুভমেন্ট দিবে নেগেটিভ মুভমেন্ট দিবে? তার মানে কি এটা এইভাবে না, এইভাবে ঘোরার চেষ্টা করবো না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে কি নেগেটিভ মুভমেন্ট। তো বল ইন্টু মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। বল কত লিখছি, বল লিখছি হচ্ছে 75। তো দূরত্ব কত হবে, দূরত্ব হবে ত্রিভুজের 1/3 অথবা 2/3। যেহেতু বেশি এর দিকে যেতেছি, তার মানে কি হবে, বেশি মান হবে। দূরত্বের বেশি মান কত দেখেন তো, 3/2 সমান কি 0, সমান কি 0। তার মানে এম এ সমান কত আসে দেখেন তো, x মাইনাস 75 ইন্টু 3/2 কত আসে 150। তার মানে কত আসছে, মান আসছে হচ্ছে 150, পজিটিভ 150। তো পজিটিভ মানে কি, আমার ধরাটা কি আছে, ঠিক আছে। আমি ধরছিলাম কি বিমটা কিভাবে বাঁকতেছে, আমি ধরছিলাম কি সাপোর্টের এই পাশে কিভাবে বাঁকতেছে, এইভাবে বাঁকানোর চেষ্টা করতেছে, মানে রেজিস্টিং মুভমেন্টটা কি পজিটিভ ধরে নিছিলাম। যেহেতু পজিটিভ ধরে নিছিলাম, আমার মানটা কি আছে, ঠিক আছে। তার মানে কি আমার ধরা ঠিক আছে। তার মানে কি দিবে, যেহেতু পজিটিভ মানে কি উপরের দিকে, কত প্লাস 150, এটাই তো তার কি বিএমডি, তাই না? আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ আপনারা এগুলো কি করা লাগবে, বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে। আর আপনারা যদি এই যে মুখস্থ বিদ্যা করেন এগুলা, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ আপনারা কি করবেন, আমি এই শেষমেশ আবার বলে দিতেছি, আপনারা যেটা করবেন সবসময় এসএফডি বিএমডি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সবসময় সবকিছু বাম পাশ থেকে শুরু করবেন। কোন পাশ থেকে শুরু করবেন, সবকিছু বাম পাশ থেকে। যদি বাম পাশে সাপোর্ট থাকে, বাম পাশে সাপোর্ট থাকলে কি করা লাগবে, প্রথমেই রিয়াকশন নির্ণয় করা লাগবে, প্রথমেই মুভমেন্ট নির্ণয় করা লাগবে। এসএফডি আঁকতে গেলে প্রথমেই রিয়াকশন, বিএমডি আঁকতে গেলে কি প্রথমেই মুভমেন্ট। হ্যাঁ আর ডান পাশে থাকলে কি করা লাগবে না, প্রথমেই লুডও নির্ণয় করা লাগবে না, রিয়াকশনও নির্ণয় করা লাগবে না, আবার কি মুভমেন্টও নির্ণয় করা লাগবে না, মিলাই দিলেও হবে। আমি যদি এগুলা না বাইর করে জাস্ট মিলাই দিতাম তাহলে কি হয়ে যেত, বুঝছেন কথা আমার? তাহলে দেখি পরবর্তী মেতে, আর আপনাদের এই মেতে কোনো সমস্যা আছে কিনা আমাকে বলেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি পরবর্তী মেতে যাই। হ্যাঁ তাহলে আমি পরবর্তী মেতে যাই, এটা তাহলে আমি পরবর্তী মেতে গেলাম। আশা করি আপনাদের ত্রিভুজ আকৃতি লুডে আর সমস্যা হওয়ার কথা না। যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর হচ্ছে এই আজকে ক্লাসটা আর গত ক্লাসটা অবশ্যই বারবার দেখবেন। যদি ত্রিভুজ আকৃতি লুডে সমস্যা হয় তাহলে আজকের ক্লাস প্লাস গত ক্লাসটা বারবার দেখবেন, তাহলে ত্রিভুজ আকৃতি লুডে কি হবে না, সমস্যা হবে না। তাহলে আমি একটা নর্মাল এসএফডি বিএমডি করাই, ক্যান্টিলিভার। প্রথমে কিন্তু কঠিন দিয়ে শুরু করছিলাম, হ্যাঁ এখন একটু সহজ করাই। দেখেন আপনারা কমেন্ট করতেছেন না, বুঝলাম না। 25 জন মানুষে দেখতেছেন, 36টা কমেন্ট। আপনারা কোন জায়গায় বুঝতেছেন না বুঝতেছেন এগুলা বলেন, না বললে আমি কিভাবে বুঝবো আপনাদের এই জায়গায় সমস্যা হইতেছে। বা নেক্সট ধরেন আমরা এখন আর 4টা ক্লাস লাগবে এসএফডি বিএমডি শেষ করলে, তো 4টা ক্লাসের পরে চাইতেছি একটা শিডিউল করে একটা ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ ধরেন যে কোনো একটা টপিক দিয়ে শুরু করবো, হয় জিওটেকনিক্যাল, নাহলে স্ট্রাকচারাল মেকানিক্স বা এস্টিমেট, কোন টপিক্স ক্লাস করতে চান। হ্যাঁ একটা রুটিন করে দিব, ধরুন এই ফুল স্ট্রাকচারাল মেকানিক্সের বইয়ের উপরে 10টা 20টা ক্লাস নিলাম, বা এস্টিমেটের উপরে 5টা ক্লাস নিলাম, বা জিওটেকনিক্যালের উপরে 10টা ক্লাস নিলাম। হ্যাঁ এরকম একটা শিডিউল করে যদি দেয় তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। কেন উপকৃত হবেন, কারণ হচ্ছে একটা রুটিনলি চলতে পারবেন, আপনাদের একটা টার্গেট থাকবে। যেহেতু ভাই আমাদেরকে
10টা ক্লাস নিবে জিও টেকনিক্যালের উপরে, তার মানে 10টা ক্লাস করলে আমার জিও টেকনিক্যালটা ভালোভাবে শেষ হইতেছে। হ্যাঁ, তো এরকম একটা আপনাদের উপকার হবে অনেক। তো এরকম মানে আপনারা এর পরবর্তীতে কোন ক্লাস চান এটা আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, কমেন্টে সবাই জানান যে ভাই এর পরবর্তীতে এই ক্লাস, এই সাবজেক্টের ক্লাস চাই, এই সাবজেক্টের ক্লাস একদম টপিকস ওয়াইজ নিব, একদম ফার্স্ট থেকে শুরু করবো একদম লাস্ট পর্যন্ত যাবো, যে কোনো একটা বই ফলো করবো, ম্যাক্সিমাম ম্যাথ করে দিব। ধরেন ফাউন্ডেশন বইয়ের সবগুলো ম্যাক্সিমাম ম্যাথ করে দিলাম। তো এরকম কমেন্টে জানান যে ভাই পরবর্তীতে কোন টপিক্সের ক্লাস চান, কোন বইয়ের ক্লাস চান। তাহলে দেখেন আমি একটা ম্যাথ করি, একটা সিম্পল একটা ম্যাথ করি, তাহলেই হবে। পনেরো কেজি, এটা হচ্ছে 20 কেজি, তারপর হচ্ছে এখানে একটু পয়েন্ট লোড আছে 10 কেজি, 30 কেজি পার মিটার। এই ম্যাথগুলো খুবই আসে। হ্যাঁ, এগুলো চাকরির পরীক্ষায়, ডুয়েট অ্যাডমিশনের পরীক্ষায় খুবই আসে। 2 মিটার, 2 মিটার, তারপর হচ্ছে 3 মিটার। এই বিন্দু আমাকে বললো এটা এসএফডি বিএমডি ড্র করার জন্য। ফেরদৌস আলম বলছে ভাই জিও টেকনিক্যাল এবং ডিজাইন এর আগে নিয়েন। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, স্ট্রাকচার মেকানিক্স দেন জিও টেকনিক্যাল। ঠিক আছে, এটা আপনাদের রেসপন্সের উপর নির্ভর করবে, আপনারা যেটার উপরে বেশি কমেন্ট পড়বে সেটাই আমি নিব। হ্যাঁ, জিও টেকনিক্যাল আমি আপনাদেরকে এইভাবে পড়াবো, ধরেন আমি যে টপিক্সটা পড়াবো বা যেই বইটা পড়াবো, মেকানিক্স পড়াইলাম বা জিও টেকনিক্যাল পড়াইলাম বা ডিজাইন পড়াইলাম, এই ফুল বইয়ের আমি আপনাদেরকে শীট দিব, ফুল বইয়ের ফ্রিতে শীট দিব, কোনো টাকা লাগবে না। হ্যাঁ, তার মানে আমি এই ফুল বইয়ের শীটগুলো দিব, প্লাস বই থেকে ধরেন একটা বই, হ্যাঁ ধরেন ফাউন্ডেশন বই থেকে ম্যাক্সিমাম ম্যাথগুলো ওই শীটে করা দেওয়া থাকবে। পরে এই ম্যাথগুলো আমি আপনাদেরকে বুঝাই দিব। তা এর থেকে আর কি সুযোগ সুবিধা চান আপনারা বলেন? হাবিবিবা বলছে এভাবে যদি নিয়মিত ক্লাস নেন ভাইয়া তাহলে অনেক উপকৃত হবে, কারণ অনেক সমস্যা আসে যেগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি তো এটাই চাইতেছি যে আমি প্রতিনিয়তই আমি স্যারের সাথে কথা বলছি, ইফতেখার স্যারের সাথে কথা বলছি যে স্যার আমি প্রতিনিয়তই ক্লাস নিতেছি একদম ফ্রিতে। স্যার বলছে আচ্ছা ঠিক আছে তুমি নাও, কোনো সমস্যা নাই। এই এটার জন্যই তো আপনাদেরকে ক্লাস নিতে চাইতেছি। আপনারা বেশি বেশি করে কমেন্টে জানান যে ভাই কোন ক্লাসগুলো বেশি করালে ভালো হবে আপনাদের, এগুলো জানাইলে আমি নিতে পারি, কোনো সমস্যা নাই। শীট দিলে অনেক বেনিফিট হবে। হ্যাঁ ভাই, আমি তো ধরেন যে আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইতেছি সেগুলো শীট কিন্তু অলরেডি দিয়ে দিছি। হ্যাঁ, ইভেন গত 2টা যে ক্লাস নিছি এই 2টা ক্লাসের ক্লাস করার সাথে সাথে কি করছি, এই ম্যাথের শীটগুলো দিয়ে দিছি। এইভাবে আমি যদি ধরেন জিও টেকনিক্যাল করাইলাম, জিও টেকনিক্যাল আগেই যদি আমি আপনাদেরকে পিডিএফটা দেয়া যদি বলি যে এই প্রথম অধ্যায়টার উপরে 2টা ক্লাস, 2 নাম্বার অধ্যায়টার উপরে একটা ক্লাস, 3 নাম্বার, এই মোট এইভাবে আমি 10টা ক্লাস নিব জিও টেকনিক্যাল বইয়ের উপরে। হ্যাঁ, প্রতিদিন এখান থেকে এই পর্যন্ত পড়াবো, এখান থেকে এই পর্যন্ত পড়াবো, একদম ধরে ধরে যদি ম্যাক্সিমাম ম্যাথ করাই দিই তাহলে কি জিও টেকনিক্যাল উপরে কোনো সমস্যা হবে? আপনাদের সমস্যা হওয়ার কথা না। আর আমি চেষ্টা করি সবসময় একটু মানে একদম সহজ ওয়েতে, হ্যাঁ কথা বলার জন্য, প্লাস সহজ ওয়েতে বোঝানোর জন্য আপনাদেরকে সবসময় এটা চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমি ম্যাথটা করাই দিই দেখেন। হ্যাঁ, তাহলে এটা এখন আমার বোঝা লাগবে ভাই এটা কি বিম। এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম। কিভাবে বুঝলাম ক্যান্টিলিভার বিম? কারণ এখানে সাপোর্ট একটা, নর্মালি সাপোর্ট একটা থাকলে কি বুঝবো আমি ক্যান্টিলিভার বিম। তার মানে দেখেন তো সাপোর্ট একটা, তার মানে এটা এসএফডি বিএমডি ড্র করা লাগবে। দেখেন আমি কিভাবে খুব ইজিলি ভাবে করি। তাহলে এসএফডি যেহেতু বাম পাশ থেকে শুরু করবো, আমি সবসময় কোন পাশ থেকে শুরু করবো বলছি? বাম পাশ থেকে শুরু করবো। তো বাম পাশ থেকে শুরু করলে কি করা লাগবে? এটা কি, এটা যেহেতু এখানে কি আছে, এখানে যেহেতু সাপোর্ট আছে, তার মানে সাপোর্ট কি করা লাগবে? সাপোর্ট কি রিয়াকশন দেয়, তোমার রিয়াকশনটা নির্ণয় করা লাগবে। আর রিয়াকশন নির্ণয় করতে গেলে কি করবো? আমরা ভার্টিক্যাল ফোর্স করবো। ভার্টিক্যাল ফোর্স করি, দেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরে বলগুলা কি ধরবো? পজিটিভ। তো
এটা এটা কি কোন দিকে রিয়াকশন দিতেছে, উপরের দিকে রিয়াকশন দিতেছে নাকি নিচের দিকে, এটাকে আমি জানি না। আমি সবসময় ধরে নিয়ে দেবো উপরের দিকে রিয়াকশন দিতেছে, প্লাস আর। হ্যাঁ, তারপর দেখেন এই মুভমেন্ট কিন্তু বল হিসেবে কাজ করে না, মুভমেন্ট কিন্তু মুভমেন্টেই, ঠিক আছে। এখানে মুভমেন্ট কাজ করবে না, তার মানে বল এই যে 30 কেজি, প্রতি মিটারে 30 কেজি লোড আছে, প্রতি মিটারে 30 কেজি লোড, তার মানে লোড কত দেখেন তো, কোন দিকে কাজ করতেছে লোডগুলো, নিচের দিকে লোড কাজ করলে কি মাইনাস, প্রতি মিটারে 30 কেজি, 30 কয় মিটার পর্যন্ত লোড, 3 মিটার পর্যন্ত, তার মানে কি দূরত্ব কি করা লাগবে, গুণ দেওয়া লাগবে, কারণ কি প্রতি মিটারের সাথে 1 মিটারে যদি 30 কেজি লোড হয়, 3 মিটারে কত, 3 30 কত 90, এই দেখেন 3 30 কত 90। আবার এই 10 কেজি লোড কি আছে, পয়েন্ট লোড, তার মানে মাইনাস কত 10 সমান হচ্ছে 0, বা আর এ সমান কত হয় 100 কেজি। তার মানে দেখি, তার মানে এই দেখেন এ বিন্দু রিয়াকশন কত 100 কেজি, প্লাস 100 কেজি, কিন্তু প্লাস 100 কেজি না, তার মানে আমি ধরে নিয়েছিলাম কি এ বিন্দুটা কোন দিকে রিয়াকশন দিতেছে, আমি ধরে নিয়েছিলাম হচ্ছে এ বিন্দুটা উপরের দিকে রিয়াকশন দিতেছে, এখন মান আসছে কি পজিটিভ মান আসছে কি, আমার ধরাটা কি আছে, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। তার মানে কোন দিকে রিয়াকশন দিবে, 100 কেজি উপরের দিকে দিলাম, 100 কেজি উপরের দিকে 100 কেজি দিলাম। হ্যাঁ, তার মানে দেখেন তো এটা কি, এখানে কি কোনো লোড আছে, জিরো লোড, এই যে আমি লিখে দিয়েছিলাম, জিরো লোড থাকলে কি হবে, সরলরেখা, জিরো লোড থাকলে পরবর্তী স্টেপ কি হবে, যেহেতু এখানে লোড নাই, এখান থেকে এই পর্যন্ত কি কোনো লোড আছে ভাই বলেন, এখান থেকে এই পর্যন্ত কোনো লোড নাই, তা জিরো লোড থাকলে কি হবে, পরবর্তী স্টেপ সরলরেখা গেলাম। তার মানে এখানে তো কোনো লোড নাই, তো জিরো লোড, এখানে কি কোনো লোড আছে, জিরো লোড থাকলে কি হবে, সরলরেখা, হ্যাঁ গেলাম সরলরেখা। তার মানে এখানে যদি 100, এখানে কি হবে 100ই হবে। তার মানে ক্যালকুলেটরে তুলে রাখবেন প্লাস 100, যেহেতু রেফারেন্স লাইনের উপরে, তাহলে লিখলাম কি প্লাস 100। এখন কি এখান থেকে না আসা লাগবে, এখান থেকে কিভাবে আসবো, এই যে আমি লিখে দিচ্ছি দেখেন, লুট থাকলে পরবর্তী স্টেপ কি হবে, হেলানো সরলরেখা, যদি লুট না থাকে তাহলে কি হবে সরলরেখা, আর যদি লুট থাকলে কি হবে হেলানো সরলরেখা। তার মানে এখান থেকে এই পর্যন্ত কি আসবো, হেলানো সরলরেখা। তাহলে কিভাবে আসা লাগবে, এই লুটটা মাইনাস করে আসা লাগবে। তারপরে এর লুট কত, এর লুট হচ্ছে মাইনাস 30, প্রতি মিটারে 30 হলে কয় মিটার পর্যন্ত, 3 মিটার, তার ইন্টু 3 কত আসে 10, কত হয় 10, প্লাস 10 মানে কি উপরেই থাকতেছি, রেফারেন্স লাইনের উপরেই থাকলাম। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কয় কেজি লোড কাজ করতেছে, পয়েন্ট লোড 10 কেজি, কোন দিকে, নিচের দিকে, তাহলে -10 করেন, -10 করলে কত হয়ে যা, 0 হয়ে যা, এই যে 0 হয়ে গেছে, মিলে গেছে। তার মানে কি এটা কি প্লাস, এটা কি প্লাস, এটা কি প্লাস, একটু সাজায় দিবেন। আপনাদের রেসপন্স পেলে আমি প্রতিদিনই ক্লাস নিতে ইচ্ছুক। আচ্ছা, এটা একটু উপরে এসএফডি আঁকলাম, এসএফডি রেখা হচ্ছে কি কেজি আঁকলাম। এখন কি করা লাগবে ভাই, এখন তো বিএমডি আঁকা লাগবে। আপনারা যেটা করেন, এই যে আপনারা কি করবেন, সবসময় বাম প্রান্ত থেকে, মুক্ত প্রান্ত থেকে শুরু করেন। তো মুক্ত প্রান্ত থেকে শুরু করলে কি হবে ভাই, মুক্ত প্রান্ত থেকে শুরু করলে কিন্তু হবে বলতে ভুল হওয়ার প্রবণতা খুবই বেশি থাকবে। হ্যাঁ, আমি আমার বন্ধুদেরকেও দেখছি, অনেক ছোট ভাইরাও দেখছি, বড় ভাইরাও দেখছি, যারা মুক্ত প্রান্ত থেকে শুরু করে বিএমডি আঁকা, তারা অনেকেই ভুল করে। হ্যাঁ, অনেকেই কনফিউশন লাগাই দেয়, নিজের কাছে নিজের মেথ নিজেই কনফিউশন লাগাই দেয়, অথচ এসএফডি বিএমডি খুব ভালো পারে। কিন্তু মুক্ত প্রান্ত থেকে শুরু করার ফলে কি কয়, তাদের মাঝে মেথ ভুল করার সম্ভাবনা খুব বেশি পরিমাণ থাকে। দেখেন, তার মানে আমি কি করবো, সবসময় বাম প্রান্ত থেকে শুরু করবো। তো বাম প্রান্ত থেকে আমার কি আছে, এখানে বাম প্রান্তে দেখেন তো কি আছে, বাম প্রান্তে কি আছে, এখানে সাপোর্ট আছে। তো সাপোর্ট কি দেয়, সাপোর্ট তো এখানে কি দিবে, একটা মুভমেন্ট দিবে না, রেজিস্টিং মুভমেন্ট দিবে। তার মানে এই জায়গায় রেজিস্টিং মুভমেন্ট কত, এটাকে আমি জানি, এই জায়গায় রেজিস্টিং মুভমেন্ট কত, এটা কি জানি না। তার মানে এই বিন্দুতে কি করা, এই বিন্দুর কি নির্ণয় করা লাগবে, মুভমেন্ট নির্ণয় করা লাগবে। তার মানে মুভমেন্ট নির্ণয় করি, লিখি সামেশন অফ m = 0, ঘড়ি কাটার দিকে কি পজিটিভ। হ্যাঁ, তার মানে এটা কোন দিকে, এই যে এখানে তো একটা, এটা কি মুভমেন্ট, এটা একটা রেজিস্টিং মুভমেন্ট। আপনি যদি বলেন জান ভাই এ বিন্দুতে তো মুভমেন্ট 0 ধরছেন, আবার কেন এ বিন্দুতে এখন মুভমেন্ট ধরতেছেন, এটা তো ভাই রেজিস্টিং মুভমেন্ট ধরতেছি, তাই না? কারণ কি বিমটা এমনি বাঁকানোর চেষ্টা করতেছে, লুটগুলো এমনি বাঁকানোর চেষ্টা করবে, কিন্তু বিমটা কি করবে, বিমটা যদি এইভাবে, বিম যদি এমনি বাঁকানোর চেষ্টা করে, লুট যদি এমনি বাঁকানোর চেষ্টা করে, তাহলে বিম কি, এই সাপোর্ট কি এভাবে কি দিবে, বাঁকানোর চেষ্টা করবে, বুঝছেন? তার মানে দেখেন তো, এখন কিন্তু আমি জানি না এটা কোন সাইডে ঘুরতেছে, বাঁকবে, এটা এই পাশে বাঁকবে নাকি এটা এই পাশে বাঁকবে। হ্যাঁ, তাহলে আমি ধরে নিব সবসময় কি পজিটিভ বাঁকা, কি বাঁকা পজিটিভ, মানে ঘড়ির কাটার দিকে বাঁকতেছে। তার মানে এখানে কি, এখানে মুভমেন্ট কত, এখানে মুভমেন্ট দিলাম এম এ, প্লাস এম এ,
এখানে কি ধরলাম প্লাস এম এ, তাই মুভমেন্ট সমান কি জানি বল ইন্টু দূরত্ব। তাহলে দেখেন তো এর নিজে একটা মুভমেন্ট, 15 কেজি নিজে একটা মুভমেন্ট না, যেহেতু মুভমেন্ট নিচ্ছি তাহলে মুভমেন্টের মান তার ধরা লাগবে। এই মুভমেন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ ভাই? এই মুভমেন্ট হচ্ছে পজিটিভ, তার মানে পজিটিভ লিখি। পজিটিভ কত? 15। হ্যাঁ, তারপরে এখানে দেখেন এটা হচ্ছে নেগেটিভ 20, তার মানে -20 দিলাম। তারপর মুভমেন্ট সমান কি জানি বল ইন্টু দূরত্ব, এগুলো মুভমেন্ট, এগুলো নিজেই মুভমেন্ট। মুভমেন্ট সমান কি জানি বল ইন্টু দূরত্ব, তার মানে দেখেন তো এই যে 30 কেজি প্রতি মিটারে 30 কেজি, তার মানে বল কত? এই বলটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, ঘড়ি কাটার দিকে ঘুরবে, তার মানে প্লাস কত? বল কত? 30 ইন্টু কত? বল প্রতি মিটারে 30 হলে মোট কত? 3, তার মানে এটা বল, এটা কি? এটা বল বল ইন্টু দূরত্ব, তার মানে দূরত্ব। এই বলটা কোন দিকে কোথায় কাজ করবে? মূলত এই বলটা বিস্তৃত রুট বা বল কোথায় কাজ করে? এই মোট বলটা মাঝখানে ক্রিয়া করে। কোন দিকে ক্রিয়া করে? মাঝখানে ক্রিয়া করে। মাঝখান মানে কি? 3 মিটারের মাঝখান কোন জায়গায়? হাফ না? কোন জায়গায়? হাফ। ঠিক আছে, 3 30 কত? 90, তার 90 কেজি লুট। এটার মোট লুট কত? 90 কেজি। 90 কেজি লুট কোথায় কাজ করবে? মাঝখানে ক্রিয়া করবে। মাঝখান মানে কি? এখান থেকে এই পর্যন্ত কত? 1.5 মিটার। কিন্তু আপনি মুভমেন্ট কোন জায়গায় নিছেন? মুভমেন্ট তো এই জায়গায় নিছেন, তার মানে কি হবে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 2 আর 2 4, 4 আর 1.5 কত? 4 আর 1.5 কত? 5.5, 5.5। আমি আবার বলতেছি কেন, দেখেন এই লুটটা কোথায় কাজ করতেছে? এই জায়গায় কাজ করতেছে না? এই লুটটা এই জায়গায় না? এই মোট 3 30 কত? 90 কেজি লুট কোথায় কাজ করতেছে? এই জায়গায় কাজ করতেছে, এই পয়েন্টে কাজ করতেছে। তার মানে 90 কেজি লুট, এখানে 90 কেজি লুট আছে, কিন্তু 90 কেজি লুট সমবায় বিস্তৃত লুট, মোট লুট কত? 90 কেজি। তো 90 কেজি লুট কোথায় কাজ করবে? মাঝখানে কাজ করবে, এই মাঝখানে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এখানে যদি 1.5 হয়, এখানে যদি 1.5 হয়, এখানে 1.5, এখানে 2 আর 2, 2 আর 2 4, 4 আর 1.5 কত? 5.5, এটাই দিলাম 5.5। হ্যাঁ, তারপরে দেখেন 10 কেজি লুট, তার মানে কি আছে? +10 বল ইন্টু দূরত্ব না? মুভমেন্ট সমান কি জানি? বল ইন্টু দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 2 আর 2 4 আর 3 কত? 7 = 0। তার মানে দেখেন তো কত আসে এম এর মান? এম এর মান কত আসে দেখি? x প্লাস 15 মাইনাস 20 প্লাস 30 ইন্টু 3 ইন্টু কত? 5.5 প্লাস 10 ইন্টু কত? 7 কত আসে? -560, -560। আচ্ছা, এখন আমাকে বলেন ভাই, এখানে মাইনাস আসছে মানে কি আমার ধরা ভুল হয়েছে? মাইনাস আসছে মানে কি আমার ধরাটা ভুল হয়েছে? কেমন ভুল হয়েছে? আমি ধরছিলাম বিমটা কোন দিকে বাঁকতেছে? ডান দিকে। এই যে আমি ধরছিলাম কি বিমটা কোন দিকে বাঁকতেছে? ডান দিকে না? প্লাস এম এ না? ডান দিকে বাঁকতেছে। ডান দিকে কি করতেছে? মুভমেন্ট দিতেছে, পজিটিভ মুভমেন্ট। কিন্তু কি আমার ধরাটা ভুল হয়েছে? আমার ধরাটা কি, যেহেতু মাইনাস আসছে আমার ধরাটা ভুল হয়েছে। ভুল হয়েছে মানে কি? এটা কোন দিকে বাঁকবে? বাঁকবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার এই দেখেন 560, ঘড়ির কাঁটার বিপরীত দিকে লিখে দিলাম। হ্যাঁ, তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীত, এটা কি পজিটিভ মুভমেন্ট নাকি নেগেটিভ মুভমেন্ট? এটা হচ্ছে নেগেটিভ মুভমেন্ট। তার মানে কি এই বিন্দুতে কি মুভমেন্ট দিবে? একটা নেগেটিভ মুভমেন্ট। নেগেটিভ মুভমেন্ট লিখলাম 560। হ্যাঁ, এখন কি এখান থেকে এনে আসা লাগবে? এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। কেন এই পয়েন্টে আসবো? কারণ এখানে কি আছে? একটা মুভমেন্ট আছে। যেহেতু এখান থেকে এই পয়েন্টে আসবো, কিভাবে আসবো ভাই বলেন? এখন আসবো হচ্ছে এর এসএফডির ক্ষেত্রফল। এসএফডি ক্ষেত্রফল যোগ করবো অথবা বিয়োগ করবো, যেহেতু এটা কি প্লাসের মানে এসএফডি, তার মানে কি করবো? যোগ করবো। -560 এর সাথে প্লাস কত? এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 2 ইন্টু কত? 100। 2 ইন্টু কত? 100 কত হয়? 360। তার মানে এর মান কত হবে? 360। এখন কত যাবে? কিভাবে যাবো? এটা কি রেখা? দেখেন তো, এটা কি রেখা? এটা সরল রেখা না? এটা কি রেখা? সরল রেখা থাকলে কি হবে? হেলানো সরল রেখা। তার মানে এখানে কি যাবো? হেলানো ভাবে যাবো, হেলানো সরল রেখা। দেখছেন মান কত আসছে? 360। হ্যাঁ, তার মানে দেখেন তো আবার এই পয়েন্টে কি আছে? এই পয়েন্টে একটা মুভমেন্ট আছে। এই পয়েন্টে কি আছে? একটা ফ্রি মুভমেন্ট আছে। ফ্রি মুভমেন্ট কত? 15। এটা ঘড়ি, এটা কি পজিটিভ মুভমেন্ট নাকি নেগেটিভ মুভমেন্ট? পজিটিভ। পজিটিভ হলে কি হবে? এই বিন্দুতে কি হবে? প্লাস, উপরের দিকে উঠবে। প্লাস কত? 15, 345 দিলাম, 345। এখন এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। এই পয়েন্টে কি আছে দেখেন তো? এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। কিভাবে আসবো? এটা কি রেখা? এটা কি রেখা ভাই? এটা সরল রেখা। সরল রেখা দেখলে কি হবে? হেলানো সরল রেখা না? হ্যাঁ, হেলানো সরল রেখা দুই ভাবে হয়, উপরের দিকে আর কি নিচের দিকে। যেহেতু এসএফডির মান কি প্লাস, প্লাস মানে কি যাবেন? উপরের দিকে। আর যদি মাইনাস থাকতো তাহলে কোন দিকে যাবে? নিচের দিকে। যেহেতু প্লাসের মান, তাহলে কি হবে? উপরের দিকে। উপরের দিকে কিভাবে যাবেন? এর ক্ষেত্রফলটা কি করবেন? যোগ করবেন। তার মানে প্লাস কত? এর ক্ষেত্রফল। এখানে যদি 100 হয়, এখানে কত? 100ই। 100 ইন্টু কত? দূরত্ব 2। 100 ইন্টু 2 কত? 145, -145। মাইনাস মানে কি? নেই দেখতেছি আমি, দেখেন 145। হ্যাঁ,
এখন দেখেন এই বিন্দুতে কি আছে, একটা নেগেটিভ মুভমেন্ট আছে, এই বিন্দুতে কি আছে, একটা নেগেটিভ মুভমেন্ট। নেগেটিভ মুভমেন্ট মানে কি, -20 তা মাইনাস করি, নেগেটিভ মুভমেন্ট কত, 165। তো এই বিন্দুতে কি হল, নেগেটিভ মানে কি নিচের দিকে 165 দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। এই পয়েন্টে কিভাবে আসবো, এর ক্ষেত্রফল এসএফডির ক্ষেত্রফল প্লাস করবো অথবা মাইনাস করবো। হ্যাঁ, তাহলে এসএফডির ক্ষেত্রফল কি করবো, প্লাস করবো। প্লাস কত, এর ক্ষেত্রফল। এখন এই সেকশনটা কি আকৃতির বলেন তো, এই সেকশনটা হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটা যোগফল ইন্টু উচ্চতা। কি, হাফ ইন্টু হাফ লিখলাম, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটা যোগফল। সমান্তরাল বাহু কি আছে, একটা লুড, এখানে লুড আর এখানে লুড আর কি। এখানে কত, এখানে লুড কত 100 আর এখানে লুড কত 10। তার মানে কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটা যোগফল, তার মানে 100 যোগ কত 10 ইন্টু উচ্চতা। উচ্চতা কত, দূরত্বটা কত 3। তো লিখি প্লাস হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটা যোগফল। সমান্তরাল বাহু কি 100 আর 10 কত, 100 প্লাস কত 10 ইন্টু কি উচ্চতা। উচ্চতা মানে দূরত্ব, দূরত্ব কত 3 সমান হয়ে গেছে, জিরোতে মিলে গেছে। দেখছেন, জিরোতে মিলে গেছে। এখন ভাই জিরোতে মিলছে, এখন কিভাবে যাব, আপনি যদি ডায়াগ্রাম যদি ভালোভাবে না আঁকতে পারেন, জিরোতে মিললে কিন্তু ম্যাথ হবে, নাম্বার দিবে না। ডায়াগ্রাম সুন্দর করে আঁকা লাগবে, ড্র করা লাগবে। দেখেন, তার মানে জানেন তো এটা কি রেখা, এটা কি হেলানো সরল রেখা না। তার মানে হেলানো সরল রেখার পরবর্তী স্টেপ কি, এই যে হেলানো সরল রেখার পরবর্তী স্টেপ কি, কার্ভ না। হেলানো সরল রেখার পরবর্তী স্টেপ কি, কার্ভ। হ্যাঁ, তাহলে কার্ভ তো ভাই দুইভাবে আঁকা যায়, একটা উপরের দিকে, একটা কি নিচের দিকে। তার মানে দেখেন তো এই মানটা কি আসছে, প্লাসের মান না এসএফডিতে, যেহেতু এসএফডিতে প্লাসের মান, তার মানে কার্ভটা কি হবে, উপরের দিকে হবে। কিন্তু ভাই কার্ভ তো উপরের দিকেও দুইভাবে আঁকা যায়, কার্ভ উপরের দিকেও কি আঁকা যায়, দুইভাবে আঁকা যায়, হয় এইভাবে নাইলে এইভাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে তো কিভাবে আঁকবো, এইভাবে আঁকবো নাকি এইভাবে আঁকবো, এটা ডিপেন্ড করবে হচ্ছে এর লুটের উপর। মানে এর লুট যে জায়গায় বেশি, কার্ভটা কি হবে, এই জায়গায় বেশি হবে। দেখেন তো লুট কোন জায়গায় বেশি, এই জায়গায় লুট বেশি না, এই জায়গায় কি লুটটা কি কম। দেখেন এনে 10 এনে কত 100, তার মানে কি হবে, এই জায়গায় কি হবে, কার্ভটা বেশি হবে। কার্ভ বেশি হওয়া মানে কি, এটা এইভাবে মিলবে। দেখছেন, এই দেন এই জায়গায় কি ছিল, লুটটা বেশি ছিল দেখে কার্ভটা গেছে, বাঁকাটা বেশি বাঁকছে। আর এই জায়গায় দেখেন, এই যে লুট কম ছিল দেখে আস্তে আস্তে কি হয়েছে, একদম সরল রেখা হয়ে গেছে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে এটা কি হবে, মাইনাস মাইনাস মাইনাস, এটা কি প্লাস প্লাস, এটাই তো তার বিএমডি, এটাই কি তার বিএমডি। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন খুব ইজিলি ভাবে। দেখেন তো বুঝেন কিনা, দেখি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আর পরবর্তীতে কোন টপিক ক্লাস নিব শিডিউল অনুযায়ী সেটা অবশ্যই আমাকে জানাবেন। দেখি তাহলে, হ্যাঁ ভাই এক্সাম শেষ হলে শিডিউল যে ক্লাস নিব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। আর অবশ্যই আপনারা জানান যে আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগছে। যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমার অনুপ্রাণিত হই, আমি আমার ক্লাস নিতে ভালো লাগে যে না, আমি আমার দ্বারা কারো উপকৃত হইতেছে। হ্যাঁ, আমার কথা কারো বুঝতেছে, আমার ক্লাসটা কেউ বুঝতেছে, আপনার সাথে সাথেই করে ফেলছি ভাই। ইনশাল্লাহ ভাই মেরাজ, ইনশাল্লাহ ভাই অনেক খুশি হইলাম ভাই। আমার ক্লাস তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানান। দেখি ক্লাস রিভিউ, যদি ভালো হয় ক্লাস তাহলে ক্লাস নিব, আর যদি ভালো না হয় তাহলে ক্লাস নিব না। আমার ক্লাস আপনাদের কেমন লাগতেছে সেটা আপনারা জানান। দেখি আপনারা ভাই ভালোভাবে পড়াশোনা করেন। হ্যাঁ, যারা পলিটেকনিক রানিং অবস্থায় আছেন তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করেন। যদি ভালোভাবে পড়াশোনা করেন তাহলে লাইফে খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। হয়তো এখন পলিটেকনিকে পড়তেছেন, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কিন্তু দেখবেন পলিটেকনিক লাইফ শেষ হইলে জীবনে দেখবেন সব সমস্যাগুলো একসাথে আসবে। তখন কোনটা রেখে কোনটা সলিউশন করবেন, সমাধান করবেন, কোনো কুল কিনারা পাবেন না। এমডি জান্নাতুল ফেরদৌস, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো কিছু শিখলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু কমেন্ট করে জানান কষ্ট কইরা যে আসলে বাইরের ক্লাস কেমন লাগছে, বা ভাই কি কন্টিনিউ করবে, সামনে আরো ক্লাস নিবে নাকি আর ক্লাস নিবে না সেটাও জানান। কারণ আমার ক্লাস যদি আপনারা না বুঝেন তাহলে তো আমার একলা একলা চিল্লায় লাভ নাই। চিল্লায় লাভ আছে?
আপনারা ক্লাস বুঝলেই আমার ক্লাস নিতে কি আগ্রহ বোধ হবে। আর এখানে তো এমন কিছু না, ধরেন আমার বইয়ের বিজনেস করা লাগবে বা আমার একটা বেস আছে অনলাইন বেস, অনলাইনে বেস যেহেতু নিতেছি আমার প্রতিনিয়তই লাইভ ক্লাস নেওয়া লাগবে, লাইভ ক্লাস নেওয়া লাগবে, বুঝলেও না বুঝলেও যেন স্টুডেন্টরা কি করতে পারে আমার কাছে অনলাইনে প্রাইভেট ভাবে কোচিং করবে, এরকম তো কিছু না। আমি ক্লাস নেওয়ার উদ্দেশ্য এটাই, আপনারা যদি ক্লাস বুঝেন, হ্যাঁ আপনারা যদি আমার কথাগুলো বুঝেন, সহজে সবকিছু বুঝতে পারেন, তাহলে কি আমি ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে হিঞ্জের ক্লাস নিব, হিঞ্জের ম্যাথের ক্লাস নিব, হিঞ্জের নিব, তারপরে হচ্ছে রুটিং ডায়াগ্রাম নিব, তারপরে একটা ক্লাস নিব হচ্ছে আপনাদের এর মাধ্যমে, একটা ক্লাস নিব হচ্ছে গুগল মিটে। রুবেল হাসান এসিডিএমডি ডান ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। একটা ক্লাস নিব গুগল মিটে, যেটা আপনারা সরাসরি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে ক্লাস নিব, মানে যে কোনো একটা ওয়েতে ক্লাস নিব, যেটা কি আপনারা সরাসরি আমাকে কোয়েশ্চেন করতে পারেন। লাস্ট ক্লাসটা এইভাবে নিব, হ্যাঁ। তারপরে কি করব, তারপরে একটা পরীক্ষা নিব এসএফডিবিএমডির উপরে। আর এই এসএফডিবিএমডি টপিক শেষ হইলে আমরা টপিক্স ভিত্তিক বলতে বই ভিত্তিক আগাবো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। গুড নাইট।